হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাইফুল। ভাইয়া মর্নিং। কেমন আছেন? গুড মর্নিং ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, সাহেব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মুক্তার ভাই শুনতে পাচ্ছি। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছেন? জাহিদ ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? মোটামুটি ভাই হচ্ছি। আজকে তো অনেক ঠান্ডা, মনে হয় জাহিদ এলাকায় আরো বেশি ঠান্ডা। এই এলাকায় গিয়েছেন তো ভাইয়া, এলাকায় দিন শীত বেশি, ঢাকার ভিতর তো শীত কম। এখন গ্রামের বাড়িতে শীত বেশি একটু। সাইফুল ভাই, তাহলে শুরু করা যাক, 2-1 মিনিটের মধ্যে কথা বলে শুরু করা যাক। আচ্ছা ভাইয়া। আসসালামু আলাইকুম। কনকনে শীতকে উপেক্ষা করে ল্যাপকাতা কম্বল ছেড়ে দিয়ে যারাই তাদের ডেডিকেশনের সর্বোচ্চ লেভেল দেখাতে গিয়ে আজকের এই লেকচারে জয়েন করেছো, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, জানাচ্ছি ওয়েলকাম, জানাচ্ছি ওয়েলকাম লেকচার নাম্বার 11, জানাচ্ছি ওয়েলকাম টু দ্য স্পেশাল ক্লাস বাই সাইফুল ভাইয়া অ্যান্ড আন্ডা বাচ্চা খ্যাত উপাধি দেওয়া জাহিদ ভাইয়া। আজকে আমি তোমাদের সাথে আছি আগামী 2 ঘন্টা জুড়ে ভোকালে, এবং তোমাদের সাথে থাকছেন তোমাদের প্রিয় জাহিদ ভাইয়া কিউএনএ সেকশনে। তোমাদের একটা কথা বারবারই বলে দিতে হয়, তারপরেও বলে দিচ্ছি, তোমাদের যত জিজ্ঞাসা যেটা আমি বোঝানোর সময় বুঝো না, সেটা চট করে তোমরা জানিয়ে দিবে কিউএনএ সেকশনে, ভাইয়া তোমাদের অ্যান্সার দিয়ে দিবেন। আর আমার কোনো জিজ্ঞাসা যেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো, যদি তোমরা বুঝে থাকো বা ক্লিয়ার থাকো, তাহলে হচ্ছে ওয়াই কিংবা সি লিখে হচ্ছে চ্যাট বক্সে জানিয়ে দিবে। আর যদি না বুঝে থাকো তাহলে এন লিখে হচ্ছে সংক্ষেপে জানিয়ে দিবে। তাহলে আমরা আমাদের এই নতুন বছরের নতুন প্রত্যাশা নিয়ে, নতুন ইচ্ছা নিয়ে হচ্ছে শুরু করব। এই বছরটা হবে প্রত্যাশার বছর, এই বছরটা হবে অনেক কিছু হিসাবের বছর। তো সব হিসাব যেন আমাদের পক্ষে থাকে, আমরা যেন হচ্ছে ভালো কিছু আহ, অর্জন করতে পারি, সেই প্রত্যাশা নিয়েই শুরু হোক এই বছর। আর সেই ভালো কিছু করতে গেলে করতে হবে ভালো কাজ, থাকতে হবে ভালো, এগোতে হবে ভালো ভালো প্রিপারেশন নিয়ে, এবং কনসেপ্ট বেসিক সবকিছু ক্লিয়ার রাখতে হবে সবগুলো চ্যাপ্টারে, সেটা বোটানি হোক কিংবা হচ্ছে গিয়ে জুলজি হোক, যে কোনো সাবজেক্টই হোক। আর আজকে হচ্ছে আমরা বোটানির এমন 2টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, যে চ্যাপ্টার গুলা হচ্ছে বুঝার চ্যাপ্টার, বুঝে বুঝে হচ্ছে পড়তে হবে। সো চলো আমরা হচ্ছে দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে হচ্ছে চলে যাই। দেখো, তাহলে আজকে আমরা যে কথা বলবো, এই কথা বলবো হচ্ছে কি নিয়ে, কয়টা চ্যাপ্টার নিয়ে? 2টা চ্যাপ্টার নিয়ে। 2টা চ্যাপ্টার কি, একটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব আর একটা হচ্ছে উদ্ভিদ প্রজনন। তাহলে চলো আমরা চলে যাই উদ্ভিদ শারীরতত্ত্বে কি কি আছে জানার জন্য। দেখো, এই যে উদ্ভিদ শারীরতত্ত্ব বলতে মূলত কি বোঝায়? উদ্ভিদ শারীরতত্ত্ব বলতে মূলত বোঝায় যে উদ্ভিদের শরীরে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা, যেমন তাকে বেঁচে থাকার জন্য খনিজ লবণ পরিশোধন করতে হয়। কি পরিশোধন করতে হয়? তাকে খনিজ লবণ পরিশোধন করতে হয়। সো খনিজ লবণ পরিশোষণ এরকম একটা প্রক্রিয়া। তারপর হচ্ছে তাকে প্রশোধন করতে হয়। সো প্রশোধন হচ্ছে আরেকটা প্রক্রিয়া। তারপর তাকে সালোক সংশ্লেষণ করতে হয়, যার উপর হচ্ছে আমরা সবাই নির্ভর করি। তারপর তাকে হচ্ছে শ্বসন করতে হয়। খেয়াল করো, শুধু তোমাকেই শ্বসন না, উদ্ভিদকে শ্বসন করতে হয়। তাহলে উদ্ভিদের শরীরে ঘটে যাওয়া এই সুন্দর সুন্দর ঘটনাগুলি নিয়েই হচ্ছে আজকে আমরা জানবো। তাহলে আজকের প্রথম চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে 4টা, কি কি? খনিজ লবণ পরিশোষণ, প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। তাহলে চলো আমরা হচ্ছে আমাদের মূল চ্যাপ্টারে প্রবেশ করি। দেখো, খনিজ লবণ পরিশোষণ। এখন খনিজ লবণ পরিশোষণ করবে কোত্থেকে? প্রশ্ন হচ্ছে খনিজ লবণ থাকে কোথায়? তো তোমরা জানো খনিজ লবণগুলো থাকে হচ্ছে মাটিতে। কোথায় থাকে? মাটিতে। সো যেহেতু মাটিতে থাকে, সুতরাং সে হচ্ছে মাটি থেকেই তো শোষণ করবে, তাই না? সুতরাং সে হচ্ছে এগুলা মাটি থেকেই শোষণ করবে।
মাটি থেকেই হচ্ছে সেগুলা শোষণ করবে। এখন খেয়াল করো, ধরো এই হচ্ছে মূল, এই হচ্ছে মূল, তো মূলের আশেপাশে হচ্ছে আমাদের কি আছে, লবণগুলা থাকে। এখন প্রশ্ন হচ্ছে খনিজ লবণগুলা কি হিসাবে থাকে, মনে রাখবা খনিজ লবণগুলো থাকে হচ্ছে আয়ন হিসাবে। কি হিসাবে থাকে, আয়ন হিসাবে। এগুলাকে আয়ন হিসাবে শোষণ করবে। এখন কোন অংশটা হচ্ছে আয়ন হিসাবে শোষণ করবে, সাধারণত যে অংশটা হচ্ছে কচি বা হচ্ছে নরম বা বিভাজনে সক্ষম। তাহলে কোন অংশটা বিভাজনে সক্ষম, এই যে মূলের অগ্রভাগ, এই যে মূলের অগ্রভাগ, এগুলাই হচ্ছে বিভাজনে সক্ষম, তাই এগুলাই হচ্ছে আমাদের কি হয়, কোষ বিভাজনে হচ্ছে অংশগ্রহণ করে। তাহলে খেয়াল করো, তাহলে আমাদের এই অংশটাই হচ্ছে আমাদের কোষ বিভাজনে অংশগ্রহণ করবে। এই হচ্ছে মূল রোম, আর এই হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম কোন অংশটা হচ্ছে বিভাজন অংশগ্রহণ করবে। এখন খেয়াল করো, তোমাদের উদ্ভাসে তোমরা কি করো, কম্পিটিশন করো, কে ফার্স্ট হবা কে সেকেন্ড হবা, তাই না? তো জীবনটাই প্রতিযোগিতা, তো আমাদের আয়নগুলোর মধ্যে চলে প্রতিযোগিতা, কে দ্রুত গতিতে হবে কে মন্থর গতিতে হবে। তাহলে এই যে এখানে পটাশিয়াম নাইট্রেট আর হচ্ছে গিয়ে ক্যালসিয়াম সালফেট, এই দুইটা হচ্ছে মনে রাখতে হবে। তাহলে মনে রাখবে কিভাবে, পটাশিয়াম এবং নাইট্রেট একসাথে যোগ করে মনে রেখে ফেলো, পটাশিয়াম নাইট্রেট দ্রুত গতিতে। সো একটা যদি দ্রুত গতিতে হয়, আরেকটা কি হবে, স্লো গতিতে, ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, সো মনে রাখতে হবে কিন্তু। এবার হ্যাঁ, এদিক থেকে আসো, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। অত্যাবশ্যকীয় বলতে কি বোঝায়, যেগুলা উদ্ভিদের লাগবেই, একদম প্রয়োজনীয়, এগুলা ছাড়া উদ্ভিদ বাঁচবে না, লাগবেই। ঠিক আছে, তো কি কি মানে, যেগুলা সবচেয়ে বেশি শোষণ করা দরকার হয়। তাহলে খেয়াল করো, এই উপাদান হচ্ছে 17টি। কয়টি, 17টি। খেয়াল করো, আগে অনেকের বইতে ছিল 19টি, শোনো ওই 19টি দাগাবা না, দাগাবা হচ্ছে 17টি। যদি আসে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কতটি, দাগাবা কয়টি, 17টি। তাহলে এই জায়গায় আবার ম্যাক্রো এবং হচ্ছে মাইক্রো, এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ম্যাক্রো বলতে কাদেরকে বোঝায়, ম্যাক্রো বলতে যে সবগুলা বেশি শোষণ করে। ঠিক আছে, যেসব আয়ন কি করে, বেশি শোষণ করে, তাদেরকে আমরা বলি হচ্ছে ম্যাক্রো। ঠিক আছে, মনে রাখতে হবে কিন্তু, যেসব আয়ন বেশি শোষণ করে তাদেরকে বলি আমরা ম্যাক্রো, আর যেগুলা কম শোষণ করে তাদেরকে বলা হয় মাইক্রো। তাহলে দেখো, এই যে এখানে এগুলা হচ্ছে ম্যাক্রো আর এগুলো হচ্ছে মাইক্রো। তো তোমাদের পরিচিত এই যে সূত্র দিয়ে তোমরা মনে রাখো, কি সূত্র ছিল, এই যে MGK ফর নাইস চপস, তাই না? ফর নাইস চপস ছিল, এই যে সূত্র দিয়ে তোমরা মনে রাখতা, সেই জগৎ বিখ্যাত সূত্র কি ছিল, এইতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, তারপর কি ছিল, এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এই মোটামুটি এইটা দিয়ে হচ্ছে আমরা মনে রাখতাম। ঠিক আছে, তো এগুলা ছাড়া বাকি যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের মাইক্রোমৌল। তাহলে পরীক্ষায় কিন্তু আসতে পারে যে নিচের কোনটি ম্যাক্রোমৌল, নিচের কোনটি মাইক্রোমৌল। সুতরাং পরীক্ষায় কিন্তু ভালো করে অ্যান্সার করতেই হবে। আসলে হচ্ছে উপকারী মৌল কি কি আছে। উপকারী মৌলের, ঘাসের জন্য হচ্ছে সিলিকন, ঘাসের জন্য কি সিলিকন। তাহলে এই ঘাসের এই শতেও কি হয়, শতে হয় হচ্ছে সিলিকন। তাহলে এই গেল অবস্থা। তারপর C4 উদ্ভিদের জন্য হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, মনে রাখতে হবে। আর এগুলো নাইট্রোজেন ফিক্সিং এর জন্য কি, সামুদ্রিক শৈবালের জন্য কি, তোমরা জানো এই যে সমুদ্রের পানি কেমন, লবণাক্ত। সমুদ্রের পানি কেমন বলো তো, লবণাক্ত। আর লবণাক্ত বলতে আমরা কি বুঝি, আয়োডিন বুঝি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ফার্স্ট লাইট। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে কে দ্রুত গতিতে কে মন্থর গতিতে, হ্যাঁ কোনটি ম্যাক্রো কোনটি মাইক্রো কোনটি উপকারী, তোমরা ক্যান্সার করতে পারবে? একটু চট করে চ্যাট বক্সে জানিয়ে দাও তো ভাইয়াকে, একটু হুঙ্কার দিয়ে জানিয়ে দাও সেই শীতের সকালে যারাই ক্লাস করছো, জি ভাইয়া চ্যাপ্টার ক্লিয়ার, কোনো সমস্যা নেই, এই অংশটুকু ঠিক আছে। যেহেতু হচ্ছে তোমাদের এই অংশটুকু ক্লিয়ার, তাহলে হচ্ছে আমরা সামনে অ্যাপ্রোচ করব। দেখি, হ্যাঁ এইমাত্র জয়েন করলাম। শুভ, শুভ, এটা তো তোমার ফল্ট, কেন হচ্ছে এত লেটলি জয়েন করলাম। চলো আমরা পরের স্লাইডে যাই। দেখো, তাহলে আমি কিন্তু শীতে কাঁপছি। তোমরা কি কেউ শীতে কাঁপছো? প্রচন্ড শীত মনে হচ্ছে আজকে। হ্যাঁ আসো, হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই অ্যান্সার করতে পারবো। আসো, খনিজ লবণ পরিশোষণ এলাকা বা প্রক্রিয়া। তো এই যে খনিজ লবণটা পরিশোষিত হবে, কি বলছিলাম, খনিজ লবণটা কি হিসাবে থাকে বললো তো, আয়ন হিসাবে থাকে। কি হিসাবে থাকে, সবসময় আয়ন হিসাবে থাকে। কোথায়, কলয়েডের দানার গায়ে আয়ন হিসাবে থাকে। তাহলে আসো, হ্যাঁ ঠাকুরকে কিন্তু অনেক শীত, উত্তরবঙ্গে কিন্তু অনেক শীত। কম্বলের নিচে থাকো কিন্তু মনোযোগ দিয়ে ক্লাস করো। আসো, তো খনিজ লবণটা পরিশোধিত হয় দুইভাবে, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। এখন যেটা সক্রিয়, এটা হইতে গেলে কতগুলা জিনিস লাগে। দেখো, সক্রিয় মানে কি লাগবে, শক্তি লাগবে। কি লাগবে, শক্তি লাগবে। তারপর কি লাগবে, বাহক লাগবে। এই দুইটা জিনিস কিন্তু মাস্ট। সক্রিয় পরিশোষণে শক্তি লাগবে, লাগবে হচ্ছে বাহক। আর নিষ্ক্রিয় পরিশোষণে এই জিনিসগুলো লাগবে না।
তাহলে এই যে সক্রিয় পরিশোষণ হইতে গেলে কি কি পদ্ধতি বা কি কি মতবাদ আছে দেখো, লুন্ডেগারের মতবাদ আছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ আছে, লেসিথিন বাহক মতবাদ আছে। মনে রাখবা কিভাবে? মনে রাখবো হচ্ছে এল পি এল, ঠিক আছে? এই যে এলপিএল দিয়ে লুন্ডেগারের মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আর হচ্ছে লেসিথিন বাহক মতবাদ। চলো এগুলা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লুন্ডেগারের মতবাদ সম্বন্ধে জানা। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? লুন্ডেগারের মতবাদ থেকে আমরা কতগুলো জিনিস জানবো। এক, লুন্ডেগারের মতবাদের আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদ। এখন প্রশ্ন হচ্ছে কেন এটাকে এই নামে ডাকা হয়? কারণ এই জায়গায় যে বাহকটা হচ্ছে সাইটোক্রোম, বাহকটাকে সাইটোক্রোম, সাইটোক্রোম হচ্ছে বাহক, তাই এটার আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। এই জায়গায় আমাদের একটা বিক্রিয়া হয়, বিক্রিয়াটা হচ্ছে ডিহাইড্রোজিনেস, জানতে হবে কিন্তু, হ্যাঁ, ডিহাইড্রোজিনেস নামক একটা বিক্রিয়া হয়। লুন্ডেগারে হচ্ছে ডিহাইড্রোজিনেস নামক একটা বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? ডিহাইড্রোজিনেস নামক একটা বিক্রিয়া হয়। তারপর এই জায়গায় ক্যাটায়ন গুলা, এই যে ক্যাটায়ন, এই ছেলেমেয়েরা ক্যাটায়ন চিনো তো তোমরা? ক্যাটায়ন গুলা হচ্ছে কেমন শোষিত হয়? ক্যাটায়ন গুলা হচ্ছে নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, নিষ্ক্রিয়ভাবে। সো মনে রাখতে হবে নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়, নিষ্ক্রিয়ভাবে কি হয়? শোষিত হয়। সো এই তিনটা কথা হচ্ছে এদিক থেকে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে লুন্ডেগার থেকে আমরা কি শিখলাম? লুন্ডেগার থেকে শিখলাম এক, এটার আরেকটা নাম হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। কেন? কারণ এটার বাহক হচ্ছে সাইটোক্রোম। দুই, এটাতে একটা বিক্রিয়া হয়, নাম হচ্ছে কি? ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। তিন, এটাতে হচ্ছে ক্যাটায়ন গুলা হচ্ছে কেমন ভাবে শোষিত হয়? নিষ্ক্রিয়ভাবে। এই বুঝতে পেরেছো তোমরা? এই বুঝতে পেরেছো? হ্যাঁ, ডিহাইড্রোজেনেস একটা এনজাইম সোমাইয়া। হ্যাঁ, তাহলে আসো যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এই তো এই মতবাদে হচ্ছে হয় নাম জানো। আর লেসিথিন বাহক মতবাদ, এই জায়গায় হচ্ছে বাহকটাকে, এই জায়গায় বাহকটাই হচ্ছে লেসিথিন, এই লেসিথিনটাই হচ্ছে কি? বাহক। এই কারণে মতবাদের নাম হয়েছে কি? লেসিথিন বাহক মতবাদ। অতটুকু জানলেই হচ্ছে হবে। এই চট করে আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দাও তো, লেসিথিনটা কি? লেসিথিনটা কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড? কোনটা বলো তো? লেসিথিনটা কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড? এই চট করে জানিয়ে দাও চ্যাট বক্সে, এতক্ষণ লাগে? লেসিথিন জিনিসটা কি? কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি লিপিড? তোমাদের কোনো সারা শব্দ নেই, তোমরা মনে হয় ঘুমাই পড়ছো না? হুম, এই তো। হুম, এটা হচ্ছে লিপিড। লেসিদিন হচ্ছে কি? লিপিড। এই যে তাসনিম, গ্যাস করলে তো হবে না, এটা হচ্ছে লিপিড। হ্যাঁ, এটা হচ্ছে লিপিড। কেমন লিপিড? ফসফোলিপিড। হ্যাঁ, ফসফোলিপিড এবং জটিল ফসফোলিপিড। আসো নিষ্ক্রিয় পরিশোষণ। তো নিষ্ক্রিয় পরিশোষণে আহ, নিষ্ক্রিয় পরিশোষণে কি কি আছে? নিষ্ক্রিয় পরিশোষণে আসে হচ্ছে ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনেন সাম্যাবস্থা, ব্যাপক প্রবাহ। সো এটা মনে রাখতে পারো কিভাবে? এটা মনে রাখার জন্য হচ্ছে আমরা একটা সূত্র নিতে পারি, সেটা হচ্ছে ডোনাল্ড, ডোনাল্ড ট্রাম্পের চিনো তো না? ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পের আয় ব্যয়, ডোনাল্ড ট্রাম্পের আয় ব্যয়, ঠিক আছে? এই ডোনাল্ড ট্রাম্পের আয় ব্যয় দিয়ে আমরা কি শিখবো? দেখো, এদিক থেকে আমরা যেটা শিখবো, এই যে ডোনাল্ড, এই ডোনাল্ড দিয়ে আমরা শিখবো হচ্ছে ডোনেন সাম্যাবস্থা, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আমরা এই জায়গায় হচ্ছে এই যে আয়াতে কি শিখবো? আয়ন বিনিময় মতবাদ। তারপর ব্যয়ের দিয়ে হচ্ছে দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে ব্যাপন, আরেকটা হচ্ছে কি? ব্যাপক প্রবাহ। এই তোমাদের মনে থাকবে তো না? তাহলে ডোনাল্ড ট্রাম্পের আয় ব্যয়, এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় পরিশোষণ। নিষ্ক্রিয় পরিশোষণে কি লাগবে না? কোনো শক্তি লাগবে না, কোনো বাহক লাগবে না, ঠিক আছে? কোনো শক্তি লাগবে না, কোনো শক্তি লাগবে না, কোনো বাহক লাগবে না, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলা লাগবে না। এবং এই হচ্ছে চারটা। এখন খেয়াল করা হচ্ছে ব্যাপক প্রবাহটা সম্বন্ধে আমি একটু বলি। ব্যাপন তো সবাই জানো, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, তাই না? ব্যাপক প্রবাহটা কি? ব্যাপক প্রবাহটা হচ্ছে ম্যাচ ফ্লো। যেমন হচ্ছে ধরো তোমরা স্টেডিয়ামে খেলা দেখতে গেলা, তো তোমার দুই বন্ধু হচ্ছে ক্রিকেট কাটছে, আর বাকি একজন হচ্ছে ক্রিকেট কাটে নাই। তো দুইজন যখন হচ্ছে ধাক্কায় ধাক্কায় ঢুকে, তাদের সাথে হচ্ছে আরেকজনও ঢুকে যায়। তো অনুরূপ ভাবে হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যখন হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য যখন হচ্ছে মূল দিয়ে পানি যায়, তখন মূলের পানির সাথে হচ্ছে কিছু পরিমাণ লবণও হচ্ছে চলে আসে, এটাই হচ্ছে ব্যাপক প্রবাহ, ঠিক আছে? সো আয়ন বিনিময় তো হচ্ছে আয়ন বিনিময় হয়, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই স্লাইড কি ক্লিয়ার? পরীক্ষা আসলে কি পারবা?
হ্যাঁ, জানিয়ে দাও চট করে। হ্যাঁ, পরীক্ষা আসলে হচ্ছে পারবা। হ্যাঁ, পারবা পারবা পারবা। ঠিক আছে, ইনশাআল্লাহ পারবা, সবাই পারবা। ঠিক আছে, চলো পরের স্লাইডে চলো। এই প্রচ্ছদন, প্রচ্ছদন, এই প্রচ্ছদন মানে কি বোঝায়? এটা হচ্ছে শুরুতে যে সংজ্ঞাটা হচ্ছে শিখতে হবে। প্রচ্ছদন মানে হচ্ছে গাছের যে অতিরিক্ত পানি, যেটা হচ্ছে দরকার নাই। কেমন পানি? অতিরিক্ত পানি। ঠিক আছে, অতিরিক্ত পানি যেটা কিনা হচ্ছে উদ্ভিদের দরকার নাই, অতিরিক্ত পানি, এটা হচ্ছে কি আকারে বের করে দেয়? বাষ্প আকারে বের করে দেয়। কি আকারে বের করে দেয়? বাষ্প আকারে বের করে দেয়। অতিরিক্ত পানি উদ্ভিদ বাষ্প আকারে বের করে দেওয়ার নামই হচ্ছে প্রচ্ছদন। নাম কি? প্রচ্ছদন। এখন এখন খেয়াল করো। সো তোমাদের প্রস্বেদনটা পানিটা বের করে দিবে, অতিরিক্ত পানিটা। এখন কিভাবে বের করে দেব? তিনটা পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে, একটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে, একটা হচ্ছে গিয়ে ত্বক বা কিউটিকুলারের মাধ্যমে। ঠিক আছে, এটা আরেকটা নাম হচ্ছে কিউটিকুলার। ঠিক আছে, সো খেয়াল করো। এখন আমাকে তোমরা সংক্ষেপে একটা অ্যান্সার জানিয়ে দাও তো। তোমাদের একটা উদ্ভিদের দিকে যদি তোমরা তাকাও, একটা উদ্ভিদের দিকে যদি তোমরা তাকাও, তাহলে উদ্ভিদের সবচেয়ে বেশি কি পাওয়া যায়? পাতা পাওয়া যায় নাকি কাণ্ড পাওয়া যায় নাকি হচ্ছে দেহটা পাওয়া যায়? উদ্ভিদের কোনটা সবচেয়ে বেশি পাওয়া যায়? পাতা পাওয়া যায়। পাতা পাওয়া যায়, হ্যাঁ। তো দেখা যায় যে যেহেতু পাতা পাওয়া যায়, তাই পাতায় থাকে পত্ররন্ধ্র, এবং আমাদের প্রস্বেদনটাও সবচেয়ে বেশি হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। 95 থেকে 98%। এই মনে থাকবে তো না? পাতা বেশি, এই কারণে হচ্ছে পত্ররন্ধ্র বেশি, এই কারণে হচ্ছে পত্ররন্ধ্রের প্রস্বেদনের পরিমাণও বেশি। এবং দেখো কি বলে দিছে, পাতাই হচ্ছে প্রস্বেদনের প্রধান অঙ্গ। ঠিক আছে, কারণ পাতায় কি থাকে? পত্ররন্ধ্র থাকে। আসে হচ্ছে লেন্টিকুলার। এই লেন্টিকুলার প্রস্বেদনটা হয় হচ্ছে লেন্টিসেল দিয়ে। কি সেল দিয়ে? লেন্টিসেল দিয়ে হচ্ছে আমাদের প্রস্বেদনটা হয়। এটা খুবই কম পরিমাণ। এই তোমরা এদিকে হচ্ছে অনেকে যারা মেডিকেল কিংবা ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবা, তার জন্য খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা অপশনগুলো এভাবে আসে যে লেন্টিকুলার প্রস্বেদনে কি পরিমাণ প্রস্বেদিত হয় বা পানি বেরিয়ে যায়। অপশনে কিন্তু থাকবে হচ্ছে খুব কম পরিমাণ, কম পরিমাণ, হ্যাঁ, 5%, 10%। অ্যান্সার কি হবে বলো তো? খুব কম পরিমাণ, খুব কম পরিমাণ। ঠিক আছে, বা এটাকে অনেক জায়গায় হচ্ছে 1%-এর মতো বলা হয়ে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তাহলে খুব কম পরিমাণটা শিখতে হবে। তাহলে আসে হচ্ছে ত্বকীয় প্রস্বেদন। এই ছেলেমেয়েরা ত্বক দিকেই তোমরা কি হও? পাগল হও। এক ছেলে এক মেয়ে, এক মেয়ে এক ছেলের দিকে কি পছন্দ করে? ত্বক পছন্দ করে। জগৎটা ত্বকেরই খেলা। হ্যাঁ, তো আমাদের উদ্ভিদের ক্ষেত্রেও এই যে ত্বক, ত্বকটাকে বলা হয় কিউটিকল। হ্যাঁ, এই যে কিউটিকল, কিউটিকল মানেই কিউটনেস। ঠিক আছে, কিউটনেস। ঠিক আছে, কিউটনেস। এই কিউটনেস দিয়েও সে কাজ করে। হ্যাঁ, সে কি কাজ করে? সে হচ্ছে দেখো, তুমি একটু খেয়াল করো, যাদের কিউটনেস খুব বেশি, হ্যাঁ সবাই না, হ্যাঁ সবাই না, যাদের কিউটনেস বেশি তারা কি করে? কিউটনেস দেখাইতে খুব পছন্দ করে। ঠিক আছে, সো যেটা দেখা যায় তারা সবসময় রুতে গেলেও কিউটনেস দেখাইতে চায়। হ্যাঁ, সব জায়গায় কিউটনেস দেখাইতে চায়। তো আমাদের ত্বকীয় প্রশোধন যেটা কিউটিকল আর প্রশোধন, এটা হচ্ছে দেখো, দেখো যখন শুষ্ক অবস্থায় থাকে, অত্যধিক শুষ্ক অবস্থায়, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, অর্থাৎ পত্ররন্ধ্রীয় প্রশোধনটা বন্ধ হয়ে যায়, কিন্তু তখন হচ্ছে ত্বকীয় প্রশোধনটা চলতেই থাকে। দেখছো, সে হচ্ছে শু অফ করতে গিয়ে কি হয়েছে? তার হচ্ছে এই প্রশোধন চলতেছে। তার মানে শুষ্ক অবস্থা, তার উপর হচ্ছে পানি চলে যাচ্ছে। এটা কি ভালো না খারাপ বলো তো? শুষ্ক অবস্থা, তার উপর হচ্ছে পত্ররন্ধ্র প্রশোধন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে খারাপ। ঠিক আছে, এই কারণে বলা হয় সব জায়গায় সবকিছু দেখাইতে নাই, গুরুত্ব বুঝে আমাদের জিনিস অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই ছিল আমাদের ত্বকীয় প্রশোধন, এই ছিল লেন্টিকুলার প্রশোধন, এই ছিল পত্ররন্ধ্র প্রশোধন। এই ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে, চলো। এই যে দেখো, আমাদের যে পত্ররন্ধ্র প্রশোধনটা কি ছিল? প্রধান অঙ্গ ছিল আমাদের প্রশোধনের, তাই না? প্রধান অঙ্গ ছিল হচ্ছে প্রশোধনের। এখন আমরা এটা একটু শিখবো যে কিভাবে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রশোধনটা সংঘটিত হয়। এর আগে তোমাকে কিছু জিনিস শিখতে হবে। কি কি জিনিস শিখতে হবে? এইরকম কিছু জিনিস শিখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো সম্বন্ধে শিখতে হবে, না শিখলে কিন্তু হচ্ছে হবে না। তো খেয়াল করো, আমি যে এই যে জিনিসগুলো আঁকলাম, এই জিনিসগুলোকে কি বলা হয়? এই জিনিসগুলোকে বলা হয় গার্ড সেল। কি বলা হয়? গার্ড সেল। গার্ড সেল, গার্ড সেল মানে কি? রক্ষী কোষ। গার্ড সেল মানে কি? রক্ষী কোষ। তো তাদেরকে আবার ঢেকে রাখে হচ্ছে, তাদেরকে হচ্ছে ঢেকে রাখে আরো কিছু কোষ, তাদেরকে বলে সহকারী কোষ। কি কোষ? সহকারী কোষ। তাদেরকে যারা ঢেকে রাখে তাদেরকে বলে সহকারী কোষ। এই কোষগুলাকে বলে কি কোষ? সহকারী কোষ। এখন খেয়াল করো,
সহকারী কোষ। এখন আমাদের এই যে রক্ষী কোষের ভিতরে এই যে ছিদ্রটা, এই ছিদ্রটাই মূলত হচ্ছে পত্ররন্ধ্র। ছিদ্রটা কি বলে বলতো? পত্ররন্ধ্র। ঠিক আছে? সো এখন এই পত্ররন্ধ্রটা খুলবে নাকি বন্ধ হবে এটার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই গার্ড সেলের উপর, কারণ গার্ড সেল হচ্ছে তাকে কি করে? গার্ড দেয়। সো গার্ড সেল যদি বলে খোলো তাহলে খুলবে, যদি বলে যে খুলতে পারবে না, খুলবে না। এখন প্রশ্ন হচ্ছে কখন গার্ড সেলে অনুমতি দিবে? এটা ডিপেন্ড করে হচ্ছে গার্ড সেলে কি পানি আসতেছে নাকি গার্ড সেল থেকে পানি বের হচ্ছে। বুঝা গেছে? সো গার্ড সেলে যদি হচ্ছে পানি ঢুকে, গার্ড সেলে যদি হচ্ছে পানি ঢুকে, ধরো গার্ড সেলে এই সেলগুলা থেকে, সহকারী সেলগুলা থেকে হচ্ছে পানি ঢুকলো, কোথায় ঢুকলো? গার্ড সেলে। সো কোথাও যদি পানি ঢুকে তাহলে সেটা কি হয়? আগে ছিল ধরো এইরকম, এখন এটাতে পানি ঢুকছে, তাহলে কি হবে? এটা এই মোটা হয়ে যাবে। কি হয়ে যাবে? মোটা বা স্ফীত। ঠিক আছে? মোটা বা হচ্ছে স্ফীত হবে। ঠিক আছে? সো কোনো গার্ড সেলে যদি হচ্ছে আশেপাশের কোষগুলা থেকে পানি ঢুকে তাহলে এটা মোটা হয়ে যায়, স্ফীত হয়ে যায়। ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমাদের গার্ড সেলে যদি পানি ঢুকে তাহলে সেটা হচ্ছে মোটা হয়ে যায়, স্ফীত হয়ে যায়। সো মোটা বা স্ফীত হইলে ঘটনা কি হয় জানো? এই পত্ররন্ধ্র খুলে যায়। কেন? কারণ মোটা বা স্ফীত হইলে হচ্ছে অভ্যন্তরীণ চাপ বেড়ে যায় এবং হচ্ছে কি এই পত্ররন্ধ্র খুলে যায়। সো মোটা বা স্ফীত হইলে কি হয়ে যায়? আমরা বলি হচ্ছে অন্ত অভিস্রবণিক চাপ। অন্ত অভিস্রবণিক চাপ শব্দটা ইম্পর্টেন্ট। অন্ত অভিস্রবণিক চাপ হচ্ছে কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে? অন্ত অভিস্রবণিক চাপ যদি বেড়ে যায় তাহলে কি হবে? পত্ররন্ধ্র খুলে যাবে। ঠিক আছে? কি হবে? আমাদের পত্ররন্ধ্র হচ্ছে খুলে যাবে। মনে থাকবে তো? পত্ররন্ধ্র খুলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া পানি কখন ভিতরে ঢুকবে, তাই না? হ্যাঁ, কি বলছে ভাইয়া? প্লিজ এটা আগেই করেন প্লিজ। কি বলতেছে ঠিক বুঝতেছেন। আচ্ছা যাক, তাহলে হচ্ছে সহকারী কোষগুলো থেকে যখন পানি ঢুকবে, সহকারী কোষ থেকে যখন পানি ঢুকবে কোথায়? রক্ষী কোষে। তখনই রক্ষী কোষ মোটা হবে, স্ফীত হবে। তখনই কি হবে? অন্তঃবিস্রবণিক চাপ বেড়ে যাবে। তখনই হচ্ছে এই যে পত্ররন্ধ্রটা খুলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কখন হচ্ছে এই ঘটনা ঘটবে? কখন পানি ঢুকবে? হ্যাঁ, এটা ডিপেন্ড করে। যেমন এটার জন্য অনেকগুলা মতবাদ আছে। তো তার মধ্যে একটা আধুনিক মতবাদটা সম্বন্ধে হচ্ছে আমি বলি। আধুনিক একটা মতবাদ আছে যে কখন পানিটা ঢুকবে। আধুনিক মতবাদটাকে বলা হয় পটাশিয়াম মতবাদ। এই পটাশিয়াম মতবাদকে হচ্ছে দায়ী করা হয়। কেন? দায়ী করা হয় এই কারণে যে পটাশিয়ামটা যদি হচ্ছে এদিক থেকে এদিকে ঢোকে, কোথায় যায়? এই রক্ষী কোষে আসে। তাহলেই হচ্ছে ওই পানি প্রবেশ করে এবং অন্তঃবিস্রবণিক চাপ বেড়ে যায়। তাহলে তাহলে হচ্ছে আমাদের কি হবে? তাহলেই হচ্ছে আমাদের এই জায়গার পানির পরিমাণ বেড়ে যাবে এবং স্ফীত হবে। তাহলে আধুনিক মতবাদ অনুসারে কোন আয়নকে দায়ী করা হয়? পটাশিয়াম আয়নকে দায়ী করা হয়। এছাড়া হচ্ছে সাইরির মতবাদ আছে, তারপর হচ্ছে আরো কিছু মতবাদ আছে, একটু বই থেকে দেখে নিবা। জাস্ট মতবাদগুলোর নাম, বই থেকে মতবাদগুলোর নাম, হ্যাঁ, জাস্ট মতবাদগুলোর নাম জানলেই হবে, মতবাদগুলোর নাম। ঠিক আছে? মতবাদগুলোর নাম হচ্ছে জানতে হবে। চলো আসো হচ্ছে, আচ্ছা এর আগে একটু এই যে পত্ররন্ধ্রের মাধ্যমে তো হচ্ছে পানি বের হয়ে যায়। এছাড়াও পত্ররন্ধ্রের মাধ্যমে কিন্তু কিছু কাজ হয়। কি হয় বলতো? অক্সিজেন বের হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। ঠিক আছে? এই ছেলেমেয়েরা বলতো এই অক্সিজেনটা হচ্ছে প্রবেশ করে কোন স্টেপে? অক্সিজেনটা প্রবেশ করে কোন স্টেপে? প্রস্বেদনে, সালোক সংশ্লেষণে, শ্বসনে। উদ্ভিদের পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে অক্সিজেনটাকে সে গ্রহণ করে কোন স্টেপে বলো তো? একটু জানিয়ে দাও তো। শ্বসনে। ভেরি গুড। আবার অক্সিজেনটাকে বের করে দেয় কোন স্টেপে? একটু বলো তো কোন স্টেপে বের করে দেয়? সালোক সংশ্লেষণে। ঠিক আছে? এই ছেলেমেয়েরা সালোক সংশ্লেষণে, হ্যাঁ সালোক সংশ্লেষণে। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। তাহলে এই ছিল আমাদের পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র নিয়ে আমরা জেনে ফেললাম যে পত্ররন্ধ্রকে ঢেকে রাখে হচ্ছে গার্ড সেল। গার্ড সেলের আশেপাশে থাকে সহকারী কোষ। সেখান থেকে গার্ড সেলে পানি প্রবেশ করলেই তার চাপ বেড়ে যায়, মোটা হয়ে যায়, তখনই পত্ররন্ধ্র খুলে যায়। হ্যাঁ, এই যে পানি প্রবেশ করলো এগুলা মূলত কখন হয়? এগুলা মূলত দিনের বেলা হয়। কখন হয়? দিনের বেলা। এগুলা রাতের বেলা হয় না। এই কারণে পত্ররন্ধ্র খোলা থাকে কখন? দিনের বেলা। পত্ররন্ধ্র বন্ধ থাকে হচ্ছে রাতের বেলা। কিন্তু এমন একটা পাতা আছে বা উদ্ভিদ আছে যেটা রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, চট করে জানিয়ে দাও তার নাম কি? একটু চট করে জানিয়ে দাও তার নাম কি? পাথরকুচি। পাথরকুচি, এই তো তোমরা জানো। যেহেতু তোমরা পাথরকুচি জানো, সেহেতু হচ্ছে আমরা চলে আসবো সালোক সংশ্লেষণে। তাহলে আসো হচ্ছে সালোক সংশ্লেষণ দেখো। তো আমাদের এটা খুব ভালো করে শিখতে হবে। আসো তো এই জায়গার যে সালোক, যখনই হচ্ছে দেখবা, দেখলে কতগুলো শব্দ মাথায় নিয়ে নিবা। স, সালোক মানে হচ্ছে আলো সহ। কি সহ? আলো
সহ, ঠিক আছে, আলো সহ। তারপরে স থেকে আরো কিছু জিনিস শিখবা, সেটা হচ্ছে সবুজ। তাহলে আমাদের এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে আলোর উপস্থিতিতে হবে এবং হবে কোথায়? সবুজ অঙ্গে। তাহলে উদ্ভিদের সবুজ অঙ্গ মূলত হচ্ছে পাতা, তাই না? কিংবা হচ্ছে কাণ্ড হতে পারে। এই কারণে হচ্ছে পাতায় মূলত সালোক সংশ্লেষণ সংঘটিত হয়, ঠিক আছে? এই সংশ্লেষণ মানে কি? নতুন কিছু তৈরি হওয়া। কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। কি তৈরি হবে বলতো? আমাদের গ্লুকোজ তৈরি হবে। বুঝা গেছে? তাহলে আসা হচ্ছে সালোক সংশ্লেষণ। এই যে ফটোসিনথেসিস শব্দটি কে ব্যবহার করেছেন? ব্যবহার করেছেন বিজ্ঞানী বার্নেস। কত সালে? 1898 সালে। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়া কিন্তু চলে আসতে পারে, হ্যাঁ, রিটেনে কিন্তু বিক্রিয়া চলে আসতে পারে, যে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি দেখাও। তাহলে দেখো, এই জায়গায় হচ্ছে কে বিক্রিয়া করছে? কার্বন ডাই অক্সাইড। কে বিক্রিয়া করছে? পানি। বিক্রিয়া করে কি তৈরি করছে? এই যে গ্লুকোজ আর অক্সিজেন আর হচ্ছে পানি। এই জায়গায় অনুপাতটা শিখে রাখবা, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি, 6 অণু অক্সিজেন, 6 অণু পানি। দেখছো? এটা কিন্তু শিখে নিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিওতে আসছে। সো এগুলা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে আশয় দিক থেকে হচ্ছে আমাদের এই যে সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণটা আমরা শিখে আসছি আলোর উপস্থিতিতে হবে। কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। কিন্তু ইংরেজ শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান, সে নাম তার ব্ল্যাকম্যান, কিন্তু সে কিন্তু ব্ল্যাক না, সে কিন্তু হচ্ছে ফর্সা, বুঝছো? সে কিন্তু ফর্সা। তো এই ফর্সা ব্যক্তি যেহেতু তার নাম ব্ল্যাক, অন্যদিকে ফর্সা, তাই সে হচ্ছে এমন দুইটা মতবাদ নিয়ে আসছে সালোক সংশ্লেষণে। কয়টা মতবাদ? দুইটা মতবাদ। সে বলতেছে একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, আর একটা কি আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায়টা কখন হবে? সরাসরি আলোর উপস্থিতি, আলো লাগবেই, হ্যাঁ, আলো লাগবেই। আর যেটা আলোক নিরপেক্ষ, এই জায়গায় আলো দরকার নাই, কিন্তু হচ্ছে এই জায়গায় অন্য ঘটনা হয়। এই জায়গায় হচ্ছে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়। কার্বন ডাই অক্সাইডে কি হয়? বিজারিত হয়। মানে এই জায়গায় মূলত হচ্ছে খাদ্য তৈরি হয়। কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়, ঠিক আছে? সো খাদ্য তৈরি হইতে গেলে হচ্ছে আমাদের আলোর দরকার নাই, বুঝে গেছে? খাদ্য তৈরি হয়, এই বুঝছো তো? দেখি কি বলতেছে। সোয়া ফর্সা না, তার মেলানিনের অভাব। মেলানিনের অভাব। ধলমাইয়া হইলে ভালো তো। আচ্ছা, আসো দেখো। তো আমাদের এই যে আলোক নিরপেক্ষ অধ্যায় বা আলো নির্ভর অধ্যায়, এই জায়গায় মূলত শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়, শক্তি। তো আলোক নির্ভর অধ্যায় হচ্ছে আমাদের শক্তি উৎপন্ন হয়, শক্তি দেখো, শক্তি উৎপন্ন হবে। এই জায়গায় শক্তি উৎপন্ন হবে, আর এই শক্তিটা ব্যবহার করে হচ্ছে বিজারিত হবে হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড, যেখানে কি তৈরি হবে? আমাদের খাদ্য তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, ছন্দ দেব আস্তে আস্তে, এখনো তো ছন্দের কিছু আসে নাই। তাহলে এই হচ্ছে 1905 খ্রিস্টাব্দে কে বিজ্ঞানী ব্ল্যাকম্যান কয়টা? দুইটা অধ্যায় ভাগ করছে, কি কি? আলো নির্ভর আর হচ্ছে আলোক নিরপেক্ষ। তাহলে খেয়াল করো, আমরা জেনে গেলাম। আসা হচ্ছে পরের স্লাইডে। এই ছেলেমেয়েরা, আলোক নির্ভর অধ্যায় এটা কোথায় সংগঠিত হবে? কোথায়? এটা জানতে হবে। থাইলাকয়েড মেমব্রেনে। কোথায়? থাইলাকয়েড মেমব্রেনে। এই মনে আছে তো? আমাদের এই যে হচ্ছে এইরকম কিছু জিনিস ছিল না? মনে আছে তো? এইরকম কিছু জিনিস ছিল না? এই যেগুলো হচ্ছে থাইলাকয়েড, এই থাইলাকয়েডের এই মেমব্রেনেই সংগঠিত হবে। কে সংগঠিত হবে? আমাদের আলোক নির্ভর অধ্যায়টা। এই বলো তো, আলোক নির্ভর অধ্যায়ে মূলত কি তৈরি হবে? আলোক নির্ভর অধ্যায়ে কি তৈরি হবে? হ্যাঁ, আত্তীকরণ শক্তি বা হচ্ছে শক্তি তৈরি হবে। এই তো বুঝে গেছে, আত্তীকরণ শক্তি বা হচ্ছে শক্তি তৈরি হবে, ঠিক আছে? এই শক্তি তৈরি হবে। শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে এটিপি প্লাস হচ্ছে এনএডিপি এস প্লাস এস প্লাস, আমাদের এই শক্তিটা হচ্ছে তৈরি হবে। এই শক্তিটা আরেকটা নামই হচ্ছে কি? আত্তীকরণ শক্তি, ঠিক আছে? তোমরা জানো, জানো দেখে আমার খুব ভালো লাগছে, জানো আত্তীকরণ শক্তি, ঠিক আছে? এই আত্তীকরণ শক্তিটা হচ্ছে পাওয়া যাবে। ভেরি গুড রাব্বি, ভেরি গুড। ঠিক আছে, এখন খেয়াল করো, তাহলে আমাদের শুরু থেকে এমসিকিউর জন্য জানতে হবে এটা কোথায় সংঘটিত হয়। তারপর বেসিক ক্লিয়ার করার জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জানতে হবে যে এখানে মূলত কি ঘটনা ঘটে। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে শক্তির উৎপন্ন হয়। তাহলে এই যে দেখো বিক্রিয়া, দেখো দেখো বিক্রিয়া কি বলছে। এই যে দেখো এডিপি, হ্যাঁ, এটার সাথে হচ্ছে ফসফেট যোগ হয়েছে, এনএডিপি যোগ হয়েছে, পানি যোগ হয়েছে, এবং হচ্ছে এই ঘটনা হয়েছে। সো এই ঘটনাটাই হচ্ছে মূলত আমাদের এই বিক্রিয়াটাতে সংঘটিত হয়। খেয়াল করো, এডিপি কিন্তু কোনো শক্তি না। যদি এটিপি হয় সেটাই হচ্ছে শক্তি। তো আমাদের তৈরি হবে কি? এটিপি প্লাস এনএডিপি এস প্লাস এস প্লাস। তাহলে দেখো, এটিপি পাইলাম, এনএডিপি এস প্লাস পাইলাম, এই হচ্ছে আমাদের আত্তীকরণ শক্তি। সো বিক্রিয়া কিন্তু শিখতে হবে, এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিটেনের জন্য বিক্রিয়া ইম্পর্টেন্ট। তাহলে খেয়াল করে, কি অংশগ্রহণ করবে? এডিপি। এডিপি থেকে আমরা কি পাবো? এটিপি। কি পাবো? এটিপি। তারপর হচ্ছে এনএডিপি। এনএডিপি কি থেকে কি পাবো? এনএডিপি এস প্লাস, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? এই বুঝতে পারছো তো?
পরীক্ষায় কি লাগবে ভাই? বায়োলজিতে সন নিয়ে পরীক্ষার কোনো প্রশ্ন আসে কি? তোমরা তো অ অ সবাই হচ্ছে শুধু ভার্সিটি না, অনেকে অনেক জায়গায় পরীক্ষা দিবা, তো সো সন চলে আসতে পারে, ঠিক আছে? সো সনগুলা যেগুলো ইম্পর্টেন্ট, যা ভাইয়ারা বলে দিবে, আমরা বলে দেবো, সেগুলাই কিন্তু হচ্ছে পড়তে হবে। তাহলে চলো পরের স্লাইডে যাই আমরা। এই যে দেখো সিস্টেম করে দেব, হ্যাঁ হ্যাঁ, সিস্টেম করে দেব। কি সিস্টেম করে দেব? ফটো সিস্টেম করে দেব, ঠিক আছে? দেখো তাহলে আমরা ফটো সিস্টেম নিয়ে হচ্ছে এখন শিখবো। এই যে সিস্টেম, এই সিস্টেমটা হইতে গেলে তিনটা অংশ লাগে। একটা হচ্ছে আলোক শোষণ অংশ, একটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আমি তোমাদেরকে পরের স্লাইডে দেখায় আনি। দেখো, এই যে দেখো, এই জায়গায় যে দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের আলোক শোষণ অংশ, ঠিক আছে? এটা কি আলোক শোষণ অংশ, ঠিক আছে? তো এইটা হচ্ছে আলো শোষণ করবে। এটা কি করবে? আলো শোষণ করবে, বুঝা গেছে? তারপর এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এখানে বিক্রিয়া সংঘটিত হবে। আর যে এই চেনটা দেখতে পাচ্ছ, এই যে চেনটা দেখতে পাচ্ছ, চেনটা দেখতে পাচ্ছ, এই চেনটাকে বলা হচ্ছে কি? চেনটাকে বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই বুঝতে পারছো তো? টোটালটা মিলে হচ্ছে একটা ফটো সিস্টেম, বা টোটালটা মিলেই হচ্ছে ফটো সিস্টেম। এই বুঝতে পেরেছো? কি কি থাকবে? আলোক শোষণ অংশ থাকবে। কি থাকবে? আলোক শোষণ অংশ থাকবে। কি থাকবে? আলোক শোষণ অংশ থাকবে, ঠিক আছে? আলোক শোষণ অংশ থাকলো, বিক্রিয়া কেন্দ্র থাকলো, আর হচ্ছে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকলো, ঠিক আছে? যেহেতু বুঝতে পেরেছো, তাহলে হচ্ছে আমরা আগের স্লাইডটাতে ব্যাক করি। তাহলে দেখো, এই হচ্ছে আমাদের আলোক শোষণ অংশ, এই হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এই হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এখন আলোক শোষণ অংশ কি করবে? খেয়াল করো, শব্দটাই হচ্ছে শোষণ। তো শোষণ মানে কি? গ্রহণ করবে, গ্রহণ করবে। এখন যে হচ্ছে গ্রহণ করবে, সে হচ্ছে কেমন, সে কি হবে? সে হচ্ছে পিগমেন্ট হবে। সো খেয়াল করো আমাদের ক্লোরোফিলে, হ্যাঁ, এই যে রিঅ্যাকশন সেন্টার দেখাইলাম না, একটু ভালো করে দেখো, হ্যাঁ একটু ভালো করে দেখো ভাই, আস্তে আস্তে তুই হচ্ছে যাচ্ছি, অনেক আস্তে আস্তে। আমি কত স্পিডে পড়াই, তোমরা হয়তো আমার অন্য ক্লাস পাও নাই। টি-20 খেলাও এত স্পিডে হয় না যতটা আমার ক্লাস স্পিডে হয়, বুঝছো? কিন্তু আজকের এই সকালে আমি তোমাদের সাথে অনেক স্পিডে না গিয়ে অনেক স্লোলি যাচ্ছি, অনেক স্মুথলি যাওয়ার চেষ্টা করছি, যেন তোমরা কুপ আপ করতে পারো, ঠিক আছে? সো ঠিক আছে, চলো দেখো দেখো তো ফটো সিস্টেম। তো এখন আমাদের যে ফটো সিস্টেম, এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক, আর একটা হচ্ছে ফটো সিস্টেম দুই। এই জায়গায় দেখো, ফটো সিস্টেম একে আরেক নামে রাখা হয় P700, P600। এই যে পি, পি মানে হচ্ছে পিগমেন্ট। পি মানে কি? পিগমেন্ট। কারণ এই পিগমেন্ট যেই আলোক রশ্মি গ্রহণ করে, সেই পিগমেন্টটা হচ্ছে কত ন্যানোমিটার? 680 ন্যানোমিটার, ঠিক আছে? এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এদিকে 700 ন্যানোমিটার। তাহলে এই যে হিট করলে তো হবে না। কেন হিট করবা? হিট করলে কি ভালোবাসা হয়? ভালোবাসা হয় না। তুমি যাকে ভালোবাসো না, সেও তোমাকে ভালোবাসবে না। কাউকে যদি পেতে চাও বাস্তবে ভালো, সেও বাসবে ভালো, হয়ে যাবে বাসা, তারই নাম ভালোবাসা, ঠিক আছে? ছেলেমেয়েরা ভালোবাসতে হবে, হ্যাঁ। কাকে ভালোবাসতে হবে? এই বায়োলজিকে, এই বোটানিকে, এই 10 নাম্বার চ্যাপ্টারকে, উদ্ভিদের শরীরকে না, উদ্ভিদের শরীরে ঘটে যাওয়া ওই ঘটনাগুলোকে, ঠিক আছে? আসো, তাহলে দেখো ফটো সিস্টেম এক বা হচ্ছে P700। তো এইটা আমরা বুঝে গেলাম যে ফটো সিস্টেম এক এবং হচ্ছে ফটো সিস্টেম দুই। তাহলে এই জায়গা থেকে কি করতে হবে? এই জায়গা থেকে দেখো, যেটা শিখতে হবে, এটা কোথায় সংঘটিত? এটা হচ্ছে গ্রানা ল্যামেলির বাইরের দিকে, গ্রানা ল্যামেলির বাইরের দিকে। এই ছেলেমেয়ের দল তোমাদেরকে একটু আগে যে দেখাইছিলাম, এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে থাইলাকয়েড বা হচ্ছে গ্রানাম, আর এগুলা কি? এটা হচ্ছে কি? স্ট্রোমা ল্যামেলি। তো এখন এই যে ল্যামেলি বা ল্যামেলির বাইরে যে ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সে কি সংগঠিত হবে? আমাদের এই ম্যাট্রিক্সটাতে সংগঠিত হবে হচ্ছে গিয়ে আমাদের এই যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই যে ফটোসিস্টেম এক, আর দুইটা কোথায়? স্ট্রোমার দিকে। কোথায়? স্ট্রোমার দিকে। স্ট্রোমা মানে ম্যাট্রিক্স, মানে এই যে ম্যাট্রিক্সটাতে সংগঠিত হবে হচ্ছে আমাদের এই দুইটা। ম্যাট্রিক্সে সংগঠিত হবে কোনটা? এইটা, ঠিক আছে? তো জানতে হবে। আর দেখো, দেখো হচ্ছে এই যে P600 বা 680, এটা সংখ্যায় কম, তাই সবগুলাই সংখ্যায় কম। 673 কম, 680 কম। আবার দেখো, এটা বেশি, তাই এগুলো হচ্ছে বেশি, ঠিক আছে? এবং তার সাথে আরো দুইটা জিনিস এক্সট্রা আছে। তো তোমরা কি বুঝতে পেরেছো? এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই পার্টগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। একটু জানিয়ে দাও তো যে ভাইয়া পারবো। ফটো সিস্টেম একে সব বেশি। দেখো ক্লোরোফিল এর যে পিগমেন্ট, এটাও বেশি। তারপর ক্যারোটিন জ্যান্থোফিল দুইটা এক্সট্রা থাকে, P700 এইটাও বেশি, ঠিক আছে? এই তো পারবা। তার মানে এটা হচ্ছে সব বেশি 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 বেশি। তোমরা কি চাও? ভালো ভালো রেজাল্ট চাও। তবে ভালো ভালো রেজাল্ট চাইলে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি জানতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা পারবো। আসা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এই যে দেখো, এই যে এখানে, তো ফসফোরাইলেশন মানে কি? হ্যাঁ, কোন যৌগের সাথে, কোন যৌগের সাথে যদি ফসফেট যোগ হয়, কি যোগ হয়? ফসফেট যোগ হয়, তখনই তাকে বলা হয় ফসফোরাইলেশন। কোন যৌগের সাথে ফসফেট যোগ হলে তাকে কি বলে? ফসফোরাইলেশন। তো এই ঘটনাটা যদি ঘটে হচ্ছে কি, কিসের উপস্থিতিতে? আলোর উপস্থিতিতে। ফটো মানে কি? ফোটন। ফটো মানে কি?
ফোটন। সো ফোটন বা আলোর উপস্থিতিতে যে ঘটনা ঘটবে সেটাই হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে এই জায়গায় ঘটনা কি হয়, এই জায়গায় একটা এনজাইম ব্যবহার করে এবং তৈরি হচ্ছে এটিপি। তাহলে ফটোফসফোরাইলেশনে কি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। কি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। ঠিক আছে, মনে থাকবে তো। তাহলে আলোক শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন, বা কোনো যৌগের সাথে ফসফেট গ্রুপ যোগ হইলে তাকে বলা হয় কি, ফসফোরাইলেশন। না, এখন পর্যন্ত কোনো চিত্র আসবে না, এমন কোনো চিত্র দেখাই না যেটা কিনা আসবে। ঠিক আছে, আসো। তাহলে ফটোফসফোরাইলেশনের সংজ্ঞা তোমরা বুঝে গেলে, এখানে শক্তি তৈরি হয়। এবার আসে হচ্ছে পানির সালোক বিভাজন। তো খেয়াল করো, পানির সালোক বিভাজন মানে কি, পানি ভেঙে যাবে, পানি ভেঙে যাবে। সো পানি ভেঙে গিয়ে কি তৈরি হয় জানো, পানি ভেঙে 2s প্লাস, তারপর হচ্ছে কি এরকম দুইটা ইলেকট্রন প্লাস হচ্ছে গিয়ে কি তৈরি হয়, প্লাস হচ্ছে গিয়ে এই যে অক্সিজেন তৈরি হয়। এই যে পানি এইরকম ভাগে ভাগ হইলো, এটাকে বলা হচ্ছে পানি সালোক বিভাজন। এটা কোন একটা স্পেশাল ধাপে হবে, জাস্ট জেনে যাও। পানি সালোক বিভাজন মানে কি, আলোর উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে, আলোর উপস্থিতি যখন হচ্ছে পানি ভেঙে এই রকম ফরম্যাটে যাবে, কোন রকম ফরম্যাটে, 2s প্লাস প্লাস দুইটি ইলেকট্রন প্লাস হচ্ছে হাফ অক্সিজেন, তাহলেই হচ্ছে তাকে বলা হবে পানির সালোক বিভাজন। এটা গেল। এখন এই যে ফসফোরাইলেশন পড়লা, যে হচ্ছে এটিপি তৈরি করবা, এটা হচ্ছে দুইভাবে হইতে পারে। এটিপিটা দুইভাবে তৈরি হইতে পারে, কি কি, একটা হচ্ছে কি অচক্রিয়, আর একটা হচ্ছে কি চক্রিয়। খেয়াল করো, একটা হচ্ছে অচক্রিয় আর একটা হচ্ছে চক্রিয়। এখন অচক্রিয় যে ফটোফসফোরাইলেশন, এই জায়গায় ঘটনা যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফটোসিস্টেম 2 থেকে হচ্ছে ঘটনা শুরু হয় এবং যায় হচ্ছে ফটোসিস্টেম একে। কোথায় যায়, ফটোসিস্টেম একে। এবং কখনো হচ্ছে ফটোসিস্টেম 1 থেকে ফটোসিস্টেম 2 এ ব্যাক করে না। যেহেতু ফটোসিস্টেম 2 থেকে ইলেকট্রন গুলা হচ্ছে দুইটা ইলেকট্রন হচ্ছে চলতে থাকে, চলতে চলতে কোথায় যায়, ফটোসিস্টেম একে যায়, কিন্তু আর কখনো ফিরে আসে না। কোথায়, ফটোসিস্টেম 2। তার কারণে কি হয় না, কোনো চক্র হয় না, তাই তাকে কি বলে, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই জায়গায় অবশ্যই আলো লাগবে। কিসের উপস্থিতি লাগবে, আলো লাগবে। নাম্বার 3, এই জায়গায় অবশ্যই হচ্ছে কি লাগবে, অবশ্যই হচ্ছে কি লাগবে, পানি ভাঙতে হবে। কি ভাঙতে হবে, পানি ভাঙতে হবে। হ্যাঁ, পানি ভাঙতে হবে একটু। তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের পানি ভাঙতে হবে। তাহলে খেয়াল করো, তো এই জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে পানি ভাঙতে হবে। সো পানি ভাঙবে, ভেঙে হচ্ছে আমাদেরকে এই যে পানি ভাঙবে, পানি ভাঙতে হবে। ঠিক আছে, পানি ভাঙবে। তাহলে আমি আরেকবার বলি, খেয়াল করো, অচক্রীয় ফটোফসফোরাইলেশনের ঘটনা যেটা হবে, ফটোসিস্টেম 2 থেকে, ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 দুইটাই অংশগ্রহণ করবে। ফটোসিস্টেম 2 থেকে দুইটা ইলেকট্রন বের হবে এবং তারা চলতে 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 কোথায় যাবে, ফটোসিস্টেম 1 এ যাবে এবং একে গিয়ে আর কখনো 1 থেকে 2 এ ব্যাক করবে না। 1। 2 হচ্ছে এখানে অবশ্যই আলো লাগবে। 3 হচ্ছে এখানে পানি ভাঙতে হবে। তাহলে এই 3টা ঘটনা হচ্ছে অচক্রিয়তে ঘটবে। আর চক্রিয়তে ঘটনা কি? অচক্রিয়তে শুধুমাত্র একটাই অংশগ্রহণ করে, সেটা হচ্ছে ফটোসিস্টেম 1। এবং এখানে কোনো কি দরকার নাই? আলো দরকার নাই। আলো দরকার নাই। ঠিক আছে? আলো দরকার নাই। আলো দরকার নাই এবং এখানে কি দরকার নাই? এখানে পানি ভাঙাও দরকার নাই। এই বুঝতে পেরেছো তো? সংক্ষেপে একটু জানিয়ে দাও তো ভাইকে। শর্টলি জানিয়ে দাও। হ্যাঁ ভাইয়া, এই 3টা ঘটনা হচ্ছে 2টা জায়গায় ঘটতে পারে। বুঝে গেলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো। ঠিক আছে, যেহেতু তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো, তাহলে আমি তোমাদেরকে একটু সামনে নিয়ে যাই। দেখো, এই তাহলে আমরা কি বলছিলাম, 3টা অংশ থাকে, তার একটা অংশ কি ছিল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কি কি আছে, এগুলা কিন্তু শিখতে হবে। 6টা আছে, পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি কি আছে, ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসাইনিন, ফেরিডক্সিন, এনএডিপিরিডাক্টেস। কি এগুলোর জন্য সূত্র লাগবে, তথ্যসূত্র লাগবে? ভাইয়া একটু একটা নেমোনিক দেন, একটা নেমোনিক দেন। হ্যাঁ, কি লাগবে, কি মনে হয়? ঠিক আছে, দেখো, যদি মনে হয় যে সূত্র লাগবে বা হচ্ছে মনে রাখার লাগবে, তাহলে একটু বলে দেই, একটু শোনো। দেখো, হ্যাঁ, এই জায়গা থেকে, হ্যাঁ, আমরা যেটা শিখবো, এই যে ফ দিয়ে আমি একজনের নাম নিলাম, আমি জানি না সে আছে কিনা। তো আমি বললাম যে আমি ছেলের নাম দিলাম ফারিন। ফারিন নর্মালি ছেলের নাম হয় না, তার বললাম ফারিন কুইনকে, কুইন মানে রানী, কুইনকে সরিয়ে
পালিয়ে গেল ফেরি করে। এই ফেরি চিনো তো, ফেরি করে, ঠিক আছে। এইভাবে হচ্ছে দেখো ফারিন কি করলো, ফারিন হচ্ছে কুইনকে পছন্দ করতো, তো এই কুইনকে হচ্ছে তার সাথে দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। সো দেখাল তো এই ফারিন হচ্ছে কুইনকে সরাই নিল, গোপনে সরাই নিল, তারপর পালিয়ে গেল। কি সে করে পালিয়ে গেল, ফেরিতে করে পালিয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ফাতে হচ্ছে ফিউ ফাইটিন, তারপর হচ্ছে কুইন মানে প্লাস্টো কুইনন, তারপর হচ্ছে সরিয়ে মানে হচ্ছে সাইটোক্রোম, পালিয়ে মানে হচ্ছে প্লাস্টো সাইনিন, আর ফেরি মানে হচ্ছে ফেরিডক্সিন। এই ফারিন যদি নামে কেউ থেকে থাকো কখনো এই কাজ করবা না, বুঝছো? কখনো হচ্ছে কখনো হচ্ছে এই আকাম করা যাবে না, ঠিক আছে। তোমরা হচ্ছে পালিয়ে যাবে না, তোমরা বারবার উদ্ভাসের ক্লাসে ফিরে আসবা। আচ্ছা ভাইয়া ফিরোজ নাম দেন। আচ্ছা তোমরা যে একটা নাম দিয়ে দিও, এগুলো তো মনে রাখার কৌশল। আমরা তো মনে রাখতাম হচ্ছে এই যে মনে রাখতাম এভাবে যে হচ্ছে কি কি, এই যে দেখো মনে রাখতাম হচ্ছে এফ, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে আবার পি, তারপর হচ্ছে এফ, এইভাবে মনে রাখতাম যে হচ্ছে এফ পি সিপিএফ, এফ পি সিপিএফ, আমরা এইভাবে মনে রাখতাম। তারপরও তো ফারিন কুইনকে সরিয়ে পালিয়ে গেল ফেরিতে করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন এদিক থেকে কি আসে, এদিক থেকে অসংখ্যবার পরীক্ষায় আসা প্রশ্ন যে হচ্ছে সাইটোক্রোম কি, বা লৌহ গঠিত ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কোনটি, হ্যাঁ, বা হিমগ্রুপ বিশিষ্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট কোনটি, সাইটোক্রোম, হ্যাঁ। তারপর হচ্ছে চলনশীল লিপিড কোনটি, প্লাস্টোকুইনন। তারপর হচ্ছে গিয়ে ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন কোনটি, সেটা হচ্ছে প্লাস্টোসাইনিন। এই বুঝতে পেরেছো? একটু চট করে জানিয়ে দাও তো ভাইকে যে ভাই ওকে ক্লিয়ার ক্লিয়ার, মনে থাকবে, ভুলবো না, একটু জানিয়ে দাও। ওকে মনে থাকবে, ঠিক আছে, যেহেতু মনে থাকবে সেহেতু হচ্ছে আমরা সামনে যেতে পারি। দেখো এই তোমাদেরকে অলরেডি বলে ফেলছিলাম, কে যেন তখনও বলতেছিল ভাইয়া বুঝি নাই। এই যে দেখো এটা হচ্ছে ফটো সিস্টেম, এটা হচ্ছে অচক্রীয়, এটা কি অচক্রীয়। অচক্রিয়তা দেখো কি বলছিলাম, একটা আলোক শোষণ অংশ থাকবে, যেহেতু ফটোফসফোরাইলেশন মানে তিনটে অংশ থাকবে, তাই না? তো দেখো সেই শুরুটাই হচ্ছে আলোক শোষণ অংশ, এই শুরুটাই কি আলোক শোষণ অংশ, ঠিক আছে, আলোক শোষণ অংশ। হ্যাঁ, তো এটা কি করবে, আলো শোষণ করবে। তারপর সে আলোটাকে পাঠিয়ে দিলে কোথায়, বিক্রিয়া কেন্দ্রে। এই জায়গায় বিক্রিয়া হবে, কি হবে, বিক্রিয়া হবে। এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে, দুইটা ইলেকট্রন মুক্ত হবে। এই দুইটা ইলেকট্রন হচ্ছে এভাবে চলতেই থাকবে এইভাবে। দেখো এই যে চলবে, এই চলাটাই হচ্ছে এদিকে দেখাইছে, দেখো এই যে বিক্রিয়া কেন্দ্র থেকে দুইটা ইলেকট্রন বের হয়, কয়টা ইলেকট্রন বের হয়, দুইটা ইলেকট্রন, তার হচ্ছে এই করে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে। তো খেয়াল করো ফিউফাইটিনে আসলো, প্লাস্টোকুইননে গেল, সাইটোক্রোম, প্লাস্টোসাইনিন প্লাস ফটোসিস্টেম এক, ফেরিডক্সিন। তাহলে কি বলতে মনে রাখছিলাম, তাহলে হচ্ছে এফ, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে পি, ঠিক আছে। তাহলে এফ পি সিপি, এইভাবে ঘটনা ঘটে, এগুলা কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে। হ্যাঁ, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, চলে আসতে পারে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, চলে আসতে পারে, বাদ দেওয়া যাবে না। তাহলে খেয়াল করো তো এই জায়গায় দিন শেষে কি তৈরি হয়, আমরা ফটোফসফোরাইলেশনে কি তৈরি করবে, শক্তি। শক্তি মানে কি এনএডিপি এইচ প্লাস আর হচ্ছে কি আমাদের এটিপি। তাহলে দেখো এই দুইটা জিনিস কিন্তু হচ্ছে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে ফটোফসফোরাইলেশনের উদ্দেশ্য সার্থক। এছাড়াও দেখো আরেকটা ঘটনা, কি বলছিলাম, পানি ভাঙে, এই জায়গায় কি ভাঙবে, পানি ভাঙবে। এই যে দেখো পানি ভাঙছে এবং ভাঙা হচ্ছে কি দিছে, এই যে এখান থেকে যখন দুইটি ইলেকট্রন বের হয়ে যায়, এখান থেকে দুইটি ইলেকট্রন বের হয়ে যায়, তাই এখানে কি হয়, দুইটি ইলেকট্রনের ঘাটতি হয়। কি হয় বলো তো, দুইটি ইলেকট্রনের ঘাটতি হয়, দুইটি ইলেকট্রন ঘাটতি। এই ঘাটতিটাকে ফিল আপ দিবে কারা, ফিল আপ দিবে, এই পানি ভাঙবে, পানি ভেঙে হচ্ছে দুইটি ইলেকট্রন ব্যাকআপ দিবে। এই বুঝতে পেরেছো পানি কেন ভাঙতে হয় বা পানি কেন দরকার হয় অচক্রীয় ফটোফসফোরাইলেশনে, বুঝতে পেরেছো তো? দুইটি ইলেকট্রনের ঘাটতি ব্যাকআপ দেওয়ার জন্যই হচ্ছে পানিকে ভাঙতে হয়। এটাই হচ্ছে পানির সালোক বিভাজন। আর পানি ভাঙতে গেলে এই জায়গায় আলো লাগবে। সো হচ্ছে দিন শেষে আমরা অচক্র ফটোফসফোরেশন দিয়ে কি শিখলাম, আমাদের এই শক্তি তৈরি হয়, কি শক্তি, আত্তীকরণ শক্তিটা হচ্ছে আমরা তৈরি হয়, ঠিক আছে। সো খেয়াল করো আমাদের আত্তীকরণ শক্তি হচ্ছে তৈরি হয়ে গেল এবং আত্তীকরণ শক্তি শিখে গেলাম, আমরা আত্তীকরণ শক্তি পেয়ে গেলাম। সো হচ্ছে এনএডিপি এইচ প্লাস আর হচ্ছে এটিপি পেয়ে গেলাম। আসো এই দেখো চক্রীয়, চক্রীয়তে কি বলছিলাম বলো তো, চক্রীয়তে এটা কোথায় সংগঠিত হয়, ফটোসিস্টেম একে সংগঠিত হয়। এবং ফটোসিস্টেম একে সংগঠিত হয়, এটা কোথায় যায়, দেখো ইলেকট্রো, এই যে এটা হচ্ছে এটা হচ্ছে কি আলোক শোষণ অংশ, এটা কি আলোক শোষণ অংশ, এটা আলোক শোষণ অংশ, এটা কি বিক্রিয়া কেন্দ্র, এই যে বিক্রিয়া কেন্দ্র, এখান থেকে বিক্রিয়া হয়, দুইটা ইলেকট্রন কি হলো, মুক্ত হইলো, এইভাবে চলতেছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়। পরে দেখো আবার দেখো, তো এই যে গেল, সরি এটা উল্টা বলছি, শুরুতেই হচ্ছে যাবে হচ্ছে এই দিকটায়, হ্যাঁ এই দিকটায় যাবে, তারপর হচ্ছে এদিক থেকে এদিকটা আসবে, এদিক থেকে এদিকটা আসবে, এদিক থেকে এদিকটা আসবে, ঠিক আছে। সো ফটোসিস্টেম এক থেকে যে দুইটা ইলেকট্রন বের হয়, তারা হচ্ছে চক্র করে আবার ফটোসিস্টেম একে চলে আসে।
যেহেতু চলে আসে তার মানে কি হয়, একটা চক্র হয়, তাই তাকে বলে চক্রীয় ফটোফসফোরাইলেশন। এই জায়গায় হচ্ছে ব্যাকআপ দরকার হয় না, এই জায়গায় কি দরকার হয় না, ব্যাকআপ দরকার হয় না। ঠিক আছে, মনে রাখবো তো, আলো দরকার হয় না। সো খেয়াল করো, জাস্ট ওইটার সাথে ব্যতিক্রম হচ্ছে ওইটা কি ছিল, এটা হচ্ছে ফেরিডক্সিন, আর ওইটা কি ছিল দেখো, ওইটা ছিল ফিউফাইটিন। ঠিক আছে, ওইটার ফেরিডক্সিন সবার শেষে আর এটার হচ্ছে ফেরিডক্সিন সবার আগে, আর বাকি সবকিছু হচ্ছে সেম। এই পরীক্ষা আসলে পারবা? হ্যাঁ, পরীক্ষা আসলে পারবা, ঠিক আছে, পারলে তো ভালো। চলো আমরা পরের স্লাইডে যাই। হুম, যেহেতু আলোক নিরপেক্ষ অধ্যায়, হ্যাঁ আলোক নিরপেক্ষ অধ্যায়, এখন কি হবে মূলত, কার্বন বিজারণ হবে। কি হবে, কার্বন বিজারণ হবে, আর কোনো ঘটনাই হবে না। ঠিক আছে, খেয়াল করো খেয়াল করো, দেখো আমাদের যে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঘটনা কি, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি আমাদের এই জায়গা থেকে গ্লুকোজ তৈরি হয়, প্লাস হচ্ছে কি আবার পানি থাকে, আবার হচ্ছে কি থাকে, আবার অক্সিজেন থাকে। এখন এদিক থেকে খেয়াল করো, তো খেয়াল করো এই যে কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ এই যে এই জায়গায় গ্লুকোজ ছিল, গ্লুকোজের সংকেতটা লেখায় ভালো, C6H12O6। এখন খেয়াল করো, তো কার্বনের সাথে এই জায়গায় কার্বন ডাই অক্সাইড ছিল, আর এই জায়গায় কি হয়ে গেছে, এই জায়গায় হয়ে গেছে এইটা। এখন খেয়াল করো তো, এই জায়গায় নতুন কি যোগ হয়েছে, হাইড্রোজেন যোগ হয়েছে। হাইড্রোজেন কি ধনাত্মক, হাইড্রোজেন কি বলতো, ধনাত্মক। সো যদি ধনাত্মক কোনো মূলক কোনো যৌগের সাথে যুক্ত হয়, তখন তাকে বিজারণ বলে নাকি জারণ বলে, একটু চট করে জানিয়ে দাও তো। ধনাত্মক কোনো মূলক যদি কোনো যৌগের সাথে যুক্ত হয়, তাহলে সেটা কি জারণ বলে নাকি বিজারণ বলে? তোমরা কি জানো না, কেমিস্ট্রি জানো না, এত বাজে, হ্যাঁ এই জারণ বলতেছে কেন? হ্যাঁ, ধনাত্মক মূলক যুক্ত হলে তাকে তো বিজারণ বলে। যেহেতু কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ হয়েছে, তার মানে এটা কি হয়েছে, বিজারণ হয়েছে। তো আমাদের আলোক নিরপেক্ষ অধ্যায়ে মূলত কি হয়, কার্বন বিজারণ হয়। তো কার্বন বিজারণে কি হয় বলতো, আমাদের গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ মানে কি, খাদ্য। গ্লুকোজ মানে কি, খাদ্য। মূলত এই জায়গায় কি তৈরি হয়, আমাদের খাদ্য তৈরি হয়। ঠিক আছে, এই খাদ্য তৈরি হয়। খেয়াল করো, আমাদের আলো নির্ভর যে অধ্যায়, এই নির্ভর অধ্যায় শক্তি হয়েছিল, এই যে শক্তিটা আত্তীকরণ শক্তি, এই আত্তীকরণ শক্তিটাই কিন্তু এখানে ব্যবহৃত হবে। কে ব্যবহৃত হবে বলতো, আমাদের আত্তীকরণ শক্তি, আত্তীকরণ শক্তিরই হচ্ছে ব্যবহৃত হবে। বুঝা গেছে, আত্তীকরণ শক্তি হচ্ছে আমাদের ব্যবহৃত হবে। আত্তীকরণ শক্তিটাই হচ্ছে ব্যবহৃত হয়ে কি হবে, আমাদের এই জায়গায় হচ্ছে আমাদের এই গ্লুকোজ তৈরি হবে, খাদ্য তৈরি হবে। তাহলে আত্তীকরণ শক্তি তৈরি না হলে কিন্তু কি হবে না, আলোক নিরপেক্ষ অধ্যায় হবে না। দ্যাটস ওয়াই আলোক সংশ্লেষণের জন্য আলো দরকার হয়। ঠিক আছে, আলোক নিরপেক্ষ অধ্যায় বলে চুপ মেরা বৈশা থাই করা যে ভাইয়া যে আলোক নিরপেক্ষ, মনে আলো দরকার নাই। শুনো, এটাতে আলো দরকার নাই ঠিক আছে, কারণ জাস্ট এই জায়গায় কার্বনটা বিজারিত হবে, কিন্তু এটা বিজারিত হওয়ার জন্য যে শক্তিটা দরকার, কি দরকার, আত্তীকরণ শক্তি। সেই আত্তীকরণ শক্তি কিন্তু কোথায় তৈরি হবে, আলোক নির্ভর অধ্যায়। সো এগুলা কিন্তু হচ্ছে কোরিলেটেড। তাহলে এই যে তিনটা ধাপে হচ্ছে এগুলা হয়, ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্র, ক্যাম চক্র। এই যে ক্যালভিন চক্র আরেকটা হচ্ছে C3 চক্র, হ্যাচো-স্ল্যাক হচ্ছে C4 চক্র, আর ক্যাম চক্র তো হচ্ছে কি ক্রাসালিওসেন এসিড মেটাবলিজম, বা হচ্ছে নরমালি মরুজ যে উদ্ভিদ, মরুজ উদ্ভিদগুলাতে হচ্ছে এগুলা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে থেকে জানি। দেখো, এই ছেলে মেয়ের দল, ক্যালভিন চক্র, হ্যাচো-স্ল্যাক চক্রের পার্থক্য, এগুলো হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। রিটেনের জন্য পার্থক্য চলে আসতে পারে, কিন্তু হ্যাঁ পার্থক্য চলে আসতে পারে, সো ইম্পর্টেন্ট রিটেনের জন্য। খেয়াল করো, আমাদের ক্যালভিন চক্র মানে হচ্ছে C3, আর হচ্ছে কি আমাদের হ্যাচো-স্ল্যাক চক্র মানে হচ্ছে C4। খেয়াল করো, এই জায়গা থেকে তোমাদেরকে যেটা সহজে মনে রাখতে হবে, এখন কিন্তু স্মার্টলি অ্যাপ্রোচ করতে হবে। দেখো C4, দেখো এটা নামেও বড়, শব্দেও, সংখ্যায়ও বড়, নামেও ছোট, সংখ্যায়ও ছোট। তো যেটা সব দিক দিয়ে বড়, তার সবকিছুই হচ্ছে হবে কি, বড়। ঠিক আছে, যাই হোক, তো আমরা একটু পরে এটা নিয়ে জানবো। আপাতত যেটা শিখি, যে কোন কোষে সংগঠিত হয়, এই যে মেসোফিল কোষে, এটা শুধুমাত্র একটা কোষে সংগঠিত হয়, আর এটা দুইটা হচ্ছে দুইটাতে, মেসোফিল কোষে, ভান্ডল শীত কোষে। তো এই জায়গা থেকে অনেকে তোমরা জানো না যে হচ্ছে ভাইয়া ভান্ডল শীত কোষটা কি জিনিস। আমরা নন্দী তুমি কি বুঝো নাই, পার্থম নন্দী তুমি কি বুঝো নাই? হ্যাঁ, কোনটা বুঝো নাই নন্দী, আমাকে একটু জানিয়ে দাও তো কোনটা বুঝো নাই। আসো, তাহলে হচ্ছে ক্যালভিন চক্র কোন কোষে সংগঠিত হবে, শুধুমাত্র মেসোফিল কোষে। আর হ্যাচো-স্ল্যাক চক্র কোথায়, মেসোফিল এবং বান্ডলশীথ এই দুই কোষে সংগঠিত হবে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এদিক থেকে কি জানতেই হবে, এই তিনটা জিনিস একদম 100% ইম্পর্টেন্ট, 100% এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন দুইটার জন্য 100%। দেখো খেয়াল করো, প্রথমে আমরা এটা শিখবো। এই ছেলে মেয়ের দল, তোমাদেরকে আমি, ভাইয়া চক্র কি ইম্পর্টেন্ট না, চক্রগুলো তো ইম্পর্টেন্ট। ওই যে
চক্রীয় অচক্রীয় এগুলো ইম্পর্টেন্ট। এখন এই কেলভিন চক্র হ্যাচু-স্ল্যাক চক্রের চক্র তোমাকে শিখা লাগবে না, যা বলতেছি তাই হচ্ছে জানো। এই খেয়াল করো, এই খেয়াল করো, খেয়াল করো, এই যে দেখো, এই জায়গায় দেখো, এই যে দেখো, এই যে এগুলাই হচ্ছে আমাদের কি, এগুলাই হচ্ছে আমাদের মেসোফিল টিস্যু বা মেসোফিল কোষ। এই যে চতুর্দিকে যেটা আছে, হ্যাঁ, সারিয়াকার, এগুলো স্পঞ্জি প্যারেনকাইমা, পেলিসেড প্যারেনকাইমার নাম শুনে আসছো। আর এই ভিতরে যে হচ্ছে ভান্ডেল থাকে, ভাস্কুলার বান্ডেল থাকে, হ্যাঁ, ভেতরে যে ভাস্কুলার বান্ডেল থাকে, এই বান্ডেলকে যারা ডেকে রাখে তাদেরকে বলে বান্ডল শীথ। বান্ডেলকে যারা ডেকে রাখে তাদেরকে বলে বান্ডেল শীথ। এই বান্ডেল, ভাস্কুলার বান্ডেল মানে কি, জাইলেম ফ্লুয়েম না, জাইলেম ফ্লুয়েম। এই যে জাইলেম আর ফ্লুয়েম, এই জাইলেম আর ফ্লুয়েম মিলেই তো ভাস্কুলার বান্ডেল, কি বলো? এই জাইলেম আর ফ্লুয়েমকে যারা ঢেকে রাখে তারাই হচ্ছে বান্ডেল শীথ। আর এই বান্ডেল শীথের আশেপাশে থাকে হচ্ছে মেসোফিল টিস্যু। তাহলে বুঝা গেছে তো, মেসোফিল টিস্যু, তারপর হচ্ছে বান্ডেল শীথ, তারপর হচ্ছে বান্ডেল কোষ বা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, তো এই দুইটাই হচ্ছে থাকবে কোথায়, হ্যাচু-স্ল্যাক চক্রে। আর এটাতে শুধু থাকবে কি, শুধু মেসোফিল কোষটাই হচ্ছে থাকবে। তাহলে খেয়াল করো, তো খেয়াল করো তো, এই যে উদ্ভিদ যে প্রয়োজনীয় উপাদানগুলা হচ্ছে পরিবেশ থেকে শোষণ করে থাকে, একটু বলে দাও তো কোন কোন উপাদানগুলা হচ্ছে সে বায়ু থেকে গ্রহণ করে? সবগুলা তো সে মাটি থেকে পায় না, কোনগুলা সে বায়ু থেকে শোষণ করে? সাকিবের নাকি হচ্ছে গিয়ে ওই এলাকায় কারেন্ট থাকবে না, তোমার জন্য দুঃখিত, কি করার। হ্যাঁ, অনেকে বলতেছে কার্বন ডাই অক্সাইড, না শুধু কার্বন ডাই অক্সাইড না, এই যে লাস্টে চপ ছিল, মনে আছে? চপ ছিল, চপ, এই যে সূত্রের চপ ছিল, মনে আছে তো, চপ। তো এই জায়গায় হচ্ছে এই সিএইচও, যেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপটা, হ্যাঁ, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এগুলো হচ্ছে কি করে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এগুলো হচ্ছে বায়ু থেকে গ্রহণ করে থাকে, মনে রাখতে হবে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। ঠিক আছে, এই অনু ব্রেক দেবো, এত তাড়াতাড়ি ব্রেক ব্রেক করতেছো কেন? বুঝতেছি তোমাদের ক্লাস ভালো লাগতেছে না, তাই না? তোমরা খুব বিরক্ত হয়ে গেছো, বুঝতেই পারতেছি, খুব বিরক্ত হয়ে গেছো না? আহ, উদ্ভিদের শরীর নিয়ে তোমাদের জানতে ইচ্ছে হচ্ছে না, অথচ পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি হচ্ছে না বুঝে পড়ো তাহলে কিন্তু মাথায় একদম বাস পড়বে। তোমাদেরকে বুঝাইয়া পড়তে গিয়ে হচ্ছে আমার এত কষ্ট করা লাগতেছে। আমি কিন্তু বলতেছিলাম অনেক স্পিডে পড়াই, মূল মূল বিষয়গুলো বলে চলে যাই, কিন্তু তোমাদেরকে এগুলা জানতে হবে কিন্তু। ঠিক আছে, দেখো দেখো এদিক থেকে দেখো, তো পরিবেশে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড হচ্ছে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সো কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতে হবে, আগে আগে কার্বন ডাই অক্সাইডকে ধরতে হবে। সো কার্বন ডাই অক্সাইডকে ধরার জন্য যে এনজাইমটা কাজ করে সে হচ্ছে আমাদের কি এনজাইম, রুবিস্কো এনজাইম। কি এনজাইম? রুবিস্কো এনজাইম। খেয়াল করো, আমাদের সালোক সংশ্লেষণে কি লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে, তারপর হচ্ছে কি পানি লাগে, তারপরে বিক্রিয়া দিয়ে হচ্ছে এই হয়। এখন যদি হচ্ছে কার্বন ডাই অক্সাইডটাই না থাকে তাহলে কি বিক্রিয়া হবে? হবে না। তো কার্বন ডাই অক্সাইডটাকে যে ধরে, কে ধরে? রুবিস্কো ধরে। কে ধরে? রুবিস্কো ধরে। তাই যেহেতু সে ধরে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম হচ্ছে কি, রুবিস্কো এনজাইম। এই ছেলে মেয়ের দল, পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম নাম কি বলতো? রুবিস্কো এনজাইম, সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কি? রুবিস্কো এনজাইম। ঠিক আছে, তারপর রুবিস্কো এনজাইম ধরলো, ধরার পর সে হচ্ছে নিয়ে আসলো, তারপর এটাকে গ্রহণ করবে কি? গ্রহণ করেছে রাইবোলোজ বিসফসফেট, এ হচ্ছে গ্রহণ করে প্রাথমিক গ্রহীতা। তারপর তারপর তাকে নিয়ে যে যৌগটা তৈরি করে, সে যে সংসার করার ফলে যে সন্তান উৎপন্ন হয়, সেই সন্তানটাই হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, প্রথম স্থায়ী দ্রব্য, এই লাগবে কিন্তু, স্থায়ী দ্রব্যের নাম কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই যে C3 বলা হয় কেন? যে কারণ হচ্ছে প্রথম উৎপন্ন যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, তাই চক্রের নাম হচ্ছে C3। C4 এ আসো, এবার এই জায়গায় এসে দেখা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফিক্সিভ কে, পিপি, তারপর গ্রহিতাকে পিএপি, তারপর প্রথম সাইকে অক্সালো এসিটিক অ্যাসিড, এবং কয় কার্বন? 4 কার্বন, তাই এটা হচ্ছে C4 চক্র নামেও পরিচিত। এই ক্লিন এন্ড ক্লিয়ার কিনা? হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এই উদ্ভিদগুলা, পরীক্ষাতে অহরহ আসে যে হচ্ছে C3 উদ্ভিদ কোনটি, C4 উদ্ভিদ কোনটি। তোমরা যেন হচ্ছে চোখ বুলিয়ে শিখে যেতে পারো, এই কারণে স্লাইড দুইটা দেওয়া। দেখো তোমার আশেপাশে যেই উদ্ভিদগুলো আছে অধিকাংশই হচ্ছে C3, আর হচ্ছে কিছু উদ্ভিদ হচ্ছে C4। ঠিক আছে, এই যে দেখে নিবা, এই হচ্ছে কি, এই এটা কি গম, এই কি সেম, এই কি আলু ধান, এগুলা হচ্ছে কি C3। C4 কি, এই যে ভুট্টা, সারগাম, তারপর হচ্ছে সুগার বা হচ্ছে আখ, তারপর হচ্ছে মিলেট প্লান্টস। হ্যাঁ, এগুলো হচ্ছে দেখে নেবা।
ঠিক আছে, চোখ দেখে দেখে আমরা শিখবো কিভাবে দেখে দেখে। বলে না, চোখ যেথায় জুড়িয়ে যায় সেখান থেকে কি চোখ ফিরে, আর যেখান থেকে চোখ না ফিরে সেখান থেকে কি মন ফিরে। আর যদি মন না ফিরে সেখানে আমরা কিভাবে বলি, আমরা ভুলি না, আমরা ভুলি না, আমরা ভুলি না, ভুলি না, ভুলবো না। কি ভুলবো না? আমরা আজকের ক্লাস ভুলবো না, ঠিক আছে। এই যে ভাইয়া এত প্যারা দিচ্ছে, এই ভাইয়াকেও ভুলবো না, ভাইয়ার খবর আছে, ঠিক আছে। ভাইয়ার খবর পরে ঘটাইও, আগে চলো সামনের স্লাইডে। দেখো, তো এদিক থেকে কিন্তু হচ্ছে এগুলা জেনে যাবা। হ্যাঁ, চোখ যে মনের কথা বলে। হ্যাঁ, চোখ মনের কথা বলুক বা না বলুক, আজকে বোটানি মনের কথা বলবে। হ্যাঁ, দেখো, সো এই দিক থেকে হচ্ছে এই যে জিনিসগুলা দেওয়া আছে, এই জিনিসগুলা কিন্তু হচ্ছে শিখে নিতে হবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট। এই কি কি আছে, এই যে এগুলা শিখে নিবা। পরের স্লাইডে চল। দেখো, C3 C4, এই ছেলেমেয়ের দল কি বলছিলাম, C4 সংখ্যায় বড়, সংখ্যায় বড়, তাই তার সবকিছু হচ্ছে বেশি, তাই তার সবকিছু কি বেশি। হ্যাঁ, সবকিছুই বেশি। যেমন তাপমাত্রা, তাপমাত্রার কথা ধরো, সে হচ্ছে উচ্চ তাপমাত্রা। তার মানে প্রধানত হচ্ছে কোন কোন অঞ্চলে বলতো, গ্রীষ্ম প্রধান অঞ্চলে। কি প্রধান? গ্রীষ্ম প্রধান অঞ্চলের উদ্ভিদ এগুলা, ঠিক আছে। এক, তারপর আসো ক্র্যানজ অ্যানাটমি। ভাইয়া ক্র্যানজ অ্যানাটমি কি বুঝি নাই। হ্যাঁ, ক্র্যানজ অ্যানাটমিতে দেখো, এই যে হচ্ছে বান্ডল শীতকে ঘিরে অরীয়ভাবে সজ্জিত মেসিফিল কোষের ঘনস্তর বিদ্যমান, এটা হচ্ছে ক্র্যানজ অ্যানাটমি। এই তোমরা কি ক্র্যানজ অ্যানাটমি শিখতে চাও? একটু আমাকে জানাও তো চ্যাট বক্সে। হ্যাঁ ভাই, শিখতে চাই। ক্র্যানজ অ্যানাটমি কি জিনিস একটু বুঝাইয়া দেন। যদি বলো তাহলে হ্যাঁ, যেহেতু বুঝতে চাচ্ছ সেহেতু হচ্ছে আমি বুঝাই দিচ্ছি। দেখো, আমরা আগের স্লাইডে যাই। এই ছেলে মেয়ের দল দেখো, ক্র্যানজ অ্যানাটমি কি। দেখো, এই হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডল। এই হচ্ছে কি, আমি একটু হাইলাইটারটা নিয়ে হচ্ছে তোমাদেরকে দেখাই। দেখো, এই যে দেখো, আমরা এই যে এটা হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেল বা জাইলেম ফ্লেম। এই জাইলেম ফ্লেমকে যে ঢেকে রাখছে, এই যে অংশটা ঢেকে রাখছে, আবরণ দিয়ে রাখছে, এটাকে বলে বান্ডল শীথ। এই বান্ডল শীথের সাথে দেখো অরীয়ভাবে সজ্জিত আছে হচ্ছে আমাদের এই মেসোফিল কোষ। এই মেসোফিল টিস্যুর সাথে বান্ডল শীথ টিস্যুর এই যে অরীয় সজ্জা, এটাকে বলে হচ্ছে ক্র্যানজ অ্যানাটমি। দেখছো কি একটা জিনিস শিখাই দিলাম, এটা তোমরা অনেকেই জানতা না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ক্র্যানজ অ্যানাটমি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্র্যানজ অ্যানাটমি শিখে গেলা। তাহলে ক্র্যানজ অ্যানাটমি কোথায় পাওয়া যায়? C4 এ পাওয়া যায়। এটাতে সব বেশি বেশি। তাহলে উচ্চ তাপমাত্রা, আবার দুই ধরনের টিস্যু, আবার পাওয়া যায় ক্র্যানজ অ্যানাটমি, এটাতে থাকে না। আর হচ্ছে ক্লোরোপ্লাস্টের প্রাকার। যেহেতু এই জায়গায় দুই ধরনের টিস্যু থাকে, তাই দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকে, একটা হচ্ছে গ্রানাযুক্ত আর একটা হচ্ছে গ্রানাবিহীন। তারপরে আসে হচ্ছে বিক্রিয়া। যেহেতু হচ্ছে দুই ধরনের কোষ, তাই দুই ধরনের বিক্রিয়া হবে। তারপরে আসে হচ্ছে উৎপত্তি। দেখো, এগুলো হচ্ছে উষ্ণমণ্ডলে, মানে হচ্ছে, আর এগুলো হচ্ছে প্রধানত শীতপ্রধান অঞ্চলে, ঠিক আছে। তো আর একটা জিনিস হচ্ছে কম, সেই জিনিসটা কি? কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম। কার্বন ডাই অক্সাইডের ঘনত্বটা হচ্ছে কম, এছাড়া কিন্তু সব বেশি। এবার মনে থাকবে যে তোমাদের, একটু চট করে জানিয়ে দাও তো চ্যাট বক্সে, ভাইয়া অনেক সহজ হয়ে গিয়েছে, এতদিন অনেক ঝামেলা ছিল, এখন ক্লিন এন্ড ক্লিয়ার। একটু জানিয়ে দাও। হ্যাঁ, পড়ালেখা অনেক ইজি, জীবন অনেক সুন্দর। এই ছেলেমেয়ের দল, ব্রেক তো দিবই, ব্রেক ছাড়া কি লাইফ চলে নাকি? ফাটাই দিছে, পাঠাই দিছি, ঠিক আছে। তাহলে এক কথায় শিখবো, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কম C4 এর ক্ষেত্রে, আর বাকি সব কিছু হচ্ছে বেশি 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 বেশি। এই টুনা, তোমাকে টুনা মাছ খাওয়াবো, হ্যাঁ, সেন্ট মার্টিনে নিয়ে, যদি হচ্ছে ব্রেক দেওয়ার কথা না বলো। চলো চলো। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা নির্গত হবে তার উৎস কি? হ্যাঁ, অক্সিজেনের যে উৎস, তারটা হচ্ছে দেখো হিল বিক্রিয়া, ব্যান নীল বিক্রিয়া, রুবেনো কামিনের তেজস্ক্রিয় বিক্রিয়া। তো তোমরা জানো অক্সিজেনের উৎস কি বলো তো? এই অক্সিজেন যে নির্গত হয় তার উৎস কি? পানি নাকি কার্বন ডাই অক্সাইড? দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে পানি। হ্যাঁ, এই দুইটা থেকে গ্লুকোজ হয়, অক্সিজেন হয়, তাই না? তো যে অক্সিজেনটা তো পানিতে আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে কি হবে? পানি। এই সবাই জানো তো, যেহেতু তোমরা জানো, জানা জিনিস মাঝে মাঝে ভান করে শিখতে হয়। তো এই শিকারাই হিল বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, ব্যান-নীল বিক্রিয়া, রোবেনো কামিনের তেজস্ক্রিয়তা পরীক্ষা। এখন এই জায়গা থেকে হিল বিক্রিয়া কি ব্যবহার করা হয়েছে, ব্যান-নীল বিক্রিয়া কি ব্যবহার করে, সেটা ঝামেলা করে। দেখো তো, নীল। হ্যাঁ, নীল মানে কি? ব্লু। বলো তো, রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কালার কেমন হয়? রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কালার কেমন হয়? ব্লু বা নীল হয়ে যায়, তাই না? সো দেখো, তা আমাদের এই জায়গায় হচ্ছে দেখো, এই যে ব্যান নীল, এই যে ব্যান নীল হচ্ছে কি করছে, এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে কাকে ব্যবহার করছে? এই যে কার্বন ডাই অক্সাইডটা সে ব্যবহার করছে, দেখছো। আর হিল বিক্রিয়া এটা ব্যবহার করে নাই। তাহলে হিল আর নীল হবে না কোনো অমিল। এই বুঝতে পারছো তো? মনে থাকবে তো? মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। নীল দিয়ে মনে রাখবো, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছে, কার্বন ডাই অক্সাইড থাকলে হয় নীল। তাই এই নীল বিজ্ঞানী বিক্রিয়ার সময় এটা ব্যবহার করছিল। আর হিল হচ্ছে এটা ব্যবহার করে নাই, সে অজৈব জারক ব্যবহার করছিল। আর হচ্ছে রুবেনো কামেন, সে হচ্ছে কি ব্যবহার করেছিল? একটা
আইসোটোপ ব্যবহার করেছিল, অক্সিজেন আর আইসোটোপ। এবং বিক্রিয়া শেষে কি পাওয়া গেছে, যে অক্সিজেনটা পাওয়া গেছে সেখানে অক্সিজেন আর আইসোটোপ ছিল, ঠিক আছে। আবার নরমালি সে হচ্ছে কি ব্যবহার করেছে, দেখছে অক্সিজেন ব্যবহার করে দেখছে পানির সাথে, এবং সে নরমালি অক্সিজেনটা পাইছে। সেদিক থেকে প্রমাণিত হয় উৎস হচ্ছে পানি, তোমরা সবাই জানো, ঠিক আছে। এই দেখি তোমরা তো খুব পটপট করতেছিলা যে ভাইয়া পারি 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 হইতেছে, বুঝতেছ, ঠিক আছে। দেখি C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি, যদি বুঝেই থাকো অ্যান্সারটা একটু চটপট করে আমাকে জানিয়ে দাও। সময় পাবা 10 সেকেন্ড। দেখি ভুলভাল অ্যান্সার দিলে কোপামু, একদম পাথরকুচি পাতা দিয়ে কোপামু সবাই রে। পাথরকুচি পাতায় না, পাথরকুচি পাতা দিয়ে কোপায় কোপায় একদম সারকার করে দেবো। ভুলভাল অ্যান্সার দিলে কিন্তু খবর আছে। এই ছেলের দল 20 সেকেন্ড হয়ে গেছে, পোল অ্যান করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, যখন পর্যন্ত অ্যান করলাম তখন পর্যন্ত তোমাদের সঠিক ছিল হচ্ছে, কি এইটা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। যারা পাইরুভেরিক অ্যাসিড আর সাইট্রিক অ্যাসিড দাগাইছো তাকে দুইটা মাইট দেওয়া দরকার, একদম মাইট দেওয়া দরকার, ঠিক আছে। সো হচ্ছে অ্যানসার হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আসো সামনে, শ্বসন। এই ছেলে মেয়ের দল শ্বসন থেকে আমরা কি শিখবো, দেখো শ্বসন থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে শ্বসন, এই শ্বসন মানে কি জানো, শক্তি উৎপাদন। শ্বসন মানে কি বলতো, এই ছেলে মেয়ের দল শ্বসন মানে কি, শক্তি উৎপাদন। শ্বসন মানে হচ্ছে আমাদের শক্তি উৎপাদন, ঠিক আছে। শ্বসন মানে হচ্ছে শক্তি উৎপাদন, শক্তি উৎপাদন, ঠিক আছে, মনে রাখতে হবে শ্বসন মানেই শক্তি উৎপাদন। এই ছেলে মেয়ের দল শক্তি মানে কি বলতো, এটিপি। শক্তি মানে কি, এটিপি। শক্তি মানে হচ্ছে এটিপি, ঠিক আছে। সো খেয়াল করো, এই আর কিছুক্ষণ পরেই হচ্ছে ব্রেক দেবো, হ্যাঁ অবশ্যই ব্রেক দেবো। এই ব্রেক ছাড়া কি হয়, তোমরা তো আমার একটা গানের কথা মনে করাই দিচ্ছ, গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। এই তোমরা তো মনে হচ্ছে তোমাদের গাড়ি চলতেছে না, এই গাড়ি চালাও, এত ব্রেক ব্রেক করো কেন? ব্রেকতে কি হয়, ব্রেকতে কিচ্ছু হয় না, ঠিক আছে। আসো দেখো, এই যে হচ্ছে শক্তি উৎপাদন, শক্তি মানে হচ্ছে এটিপি, ঠিক আছে। এই যে শক্তি উৎপন্ন হয় এটিপি, এই শক্তি উৎপন্ন হয় কোথায়, কোন কোষীয় অঙ্গাণুতে শক্তি উৎপন্ন হয় বলো তো, মাইটোকন্ড্রিয়াতে শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। দুষ্ট ছেলেদের দল, দুষ্ট মেয়েদের দল, ঠিক আছে। তাহলে শক্তি উৎপাদন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, তাহলে শ্বসনটা মূলত সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে, কিন্তু শ্বসনের একটা ধাপ আছে যেটা কিনা সাইটোপ্লাজম হয়। তাহলে শ্বসনটা মূলত সংঘটিত হয় সাইটোপ্লাজমে, সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে, তাই এরাই হচ্ছে শ্বসনের প্রধান অঙ্গ, ইম্পর্টেন্ট। তারপর শ্বসনে কি অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে প্রোটিন, অংশগ্রহণ করে চর্বি, অংশগ্রহণ করে জৈবিক অ্যাসিড সমূহ, ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে শ্বসন কখন হয়, দিন রাত্রি 24 ঘন্টা, দিন রাত্রি 24 ঘন্টা। শোনো, তুমি ঘুমাইলে কি শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাও নাকি, হ্যাঁ? এই তোমরা কি ঘুমাইলে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাও? এই জি ভাইয়া, শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে ঘুমাই যায় নাকি? আমাদের দেশে যারা নোয়াখালীর আছে তারা শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে ঘুমাই যায়, ঠিক আছে। সবার কিন্তু শ্বাস প্রশ্বাস লাগে, ঠিক আছে। সবার শ্বাস প্রশ্বাস লাগে, তাই শ্বাস প্রশ্বাস 24 ঘন্টা চলে, ঠিক আছে। তাহলে দেখো, তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের শ্বসনে কি হয়, শক্তি উৎপন্ন হয়। শ্বসনের বিক্রিয়াটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শোনো, শ্বসনের বিক্রিয়া হচ্ছে কার উল্টা জানো, শালুক সংশ্লেষণের উল্টা। শালুক সংশ্লেষণের উল্টা হচ্ছে কি, শ্বসনের বিক্রিয়া। দেখো, শালুক সংশ্লেষণে কি হয়, শালুক সংশ্লেষণে হচ্ছে গ্লুকোজ তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, পানি তৈরি হয়। হ্যাঁ, এই তৈরি হওয়ার সাথে এইগুলা যোগ হইয়া আবার দেখো কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, এটিপি তৈরি হয়, ঠিক আছে। তার মানে শালুক সংশ্লেষণে এই দুইটা বিক্রিয়া দেয়, বিক্রিয়া দিয়ে এগুলা তৈরি করে। আর এই জায়গায় এইগুলা বিক্রিয়া দেয়, দিয়া হচ্ছে এগুলা তৈরি করে। এই বুঝতে পেরেছো তো? তার মানে উল্টো, কার উল্টো, শালুক সংশ্লেষণের উল্টা। শালুক সংশ্লেষণে যা ঘটে শ্বসনে তার উল্টা ঘটনা ঘটে, ঠিক আছে। তাহলে আমাদের শালুক সংশ্লেষণে তৈরি হচ্ছে গ্লুকোজ, কে তৈরি হয়, গ্লুকোজ। এই গ্লুকোজটাই চলে আসে হচ্ছে শ্বসনে, সেখানে এসে হচ্ছে বিজারিত হয়। এই তোমাদেরকে একটা গল্প শোনাই, হ্যাঁ তোমরা যেহেতু সবাই বিরক্ত হয়ে গেছে, একটা গল্প শোনাই, কি গল্প শুনবে? এই তোমরা কি গল্প শুনতে চাও, নাকি হচ্ছে গল্প শুনতে চাও না, নাকি হচ্ছে ব্রেক চাও? দেখি একটু জানাও, ব্রেক নাকি গল্প, ব্রেক নাকি গল্প? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই তোমরা যেহেতু হচ্ছে বারবারই হচ্ছে ব্রেক চাচ্ছ, ব্রেক দিলাম। এই ব্রেকের ফাঁকে হচ্ছে আমি গল্পটা বলবো, হ্যাঁ যারাই হচ্ছে থাকবা তারাই হচ্ছে গল্পটা পাবা। ব্রেক এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 9:03। আমরা হচ্ছে 9:03 বাজে আমরা হচ্ছে ব্রেক করব কখন, 9:08, ঠিক আছে। এই টাইমে হচ্ছে আমরা ব্যাক করব। আর যারা আমার সাথে আছো তারা হচ্ছে গল্প শুনবা, ঠিক আছে। আমরা তো এখন পড়বো না, আমরা হচ্ছে গল্প শুনবো।
এই সবাই একটা কাজ করো, যারা গল্প শুনতে চাও তোমরা হচ্ছে সবাই জোরে একটা শ্বাস নাও, জোরে হচ্ছে একটা প্রশ্বাস নাও, শ্বসন সংগঠিত করো, জানিয়ে দাও যে হচ্ছে ভাইয়া আমরা শ্বাস প্রশ্বাস নিয়েছি। তারপর হচ্ছে এবার আমরা গল্প শোনার জন্য প্রস্তুত। একটা গান আছে না, জীবনের গল্প আছে বাকি অল্প, যা না, গল্পটা হচ্ছে তোমাদের বলি, হ্যাঁ গল্পটা বলি, দেখো গল্পটা হচ্ছে, আমরা গল্পটা বলবো হচ্ছে কাকে নিয়ে বলবো দেখি, ফুয়াদকে নিয়ে বলবো। হ্যাঁ, ফুয়াদকে নিয়ে বলবো। তা আমাদের এই যে ফুহাদ, আমাদের এই ফুয়াদ, তো ফুয়াদ হচ্ছে কি করছে জানো, ফুয়াদ হচ্ছে রেস্টুরেন্টে গেছে। তো রেস্টুরেন্টে গেছে হচ্ছে তার প্রিয় মানুষের সাথে, বা হচ্ছে ফুয়াদ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো। তো আমি ফুয়াদকে বললাম, ফুয়াদ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও তাহলে হচ্ছে আমি তোমাকে কি করব, আমি হচ্ছে তোমাকে ট্রিট দেব। এই যে দেখো, তা আমরা গল্পে চলে আসলাম। দেখো, তা আমরা গল্প বলছিলাম কাকে নিয়ে, ফুয়াদকে নিয়ে। তো ফুয়াদ হচ্ছে বলল যে ভাইয়া আমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই আপনি কি আমাকে ট্রিট দিবেন। আমি বললাম অবশ্যই ফুয়াদ, তুমি চান্স পেয়ে দেখাও, কেন ট্রিট দেবো না, 100 বার ট্রিট দেবো। তো ফুয়াদ সত্যি সত্যি চান্স পেয়ে গেল, আল্লাহ কবুল করুক, ফুয়াদের মতো যারাই প্রত্যাশা রাখে আল্লাহ যেন তাদের প্রত্যাশা কবুল করে। সো ফুয়াদ ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর আমাকে বললো ভাইয়া আপনি তো বলছিলেন ট্রিট দিবেন, আপনি নাকি পুরান ঢাকায় থাকেন, পুরান ঢাকায় নাকি ভাইয়া ভালো কাচ্চি পাওয়া যায়, আমাকে হচ্ছে একটা কাচ্চির দোকানে নিয়ে যান। হ্যাঁ, তো ফুয়াদকে নিয়ে হচ্ছে আমি কাচ্চির দোকানে গেলাম। কোথায় গেলাম বলো তো, কাচ্চির দোকানে গেলাম। সো এই কাচ্চির দোকানে যাওয়ার পর সেই ফুয়াদ যেটা করলো, সে হচ্ছে খুব মজা করে হ্যাঁ, গ্র্যান্ড নবাবের কাচ্চি, গ্র্যান্ড সুলতানের কাচ্চি খাওয়া শুরু করলো। তো এই যে কাচ্চি খাইলো, হ্যাঁ কাচ্চি খাইলো, এই হচ্ছে আমাদের ফুহাদের খাওয়া কাচ্চি, এই হচ্ছে কাচ্চি। হ্যাঁ, সো সে যে কাচ্চি খাইলো, কোথায় খাইলো, তার পেটে চলে গেল। তো ফুয়াদ এবার খুশি, কিন্তু ফুয়াদ জানে না তার পেটের ভিতর এবার কি ঘটনা হচ্ছে। তার পেটের ভিতর এই যে কাচ্চিটা, এটা হয়ে যায় জি, কি হয়ে যায় জি। এই জিটা হচ্ছে একসময় তার পেটের ভিতর হয়ে চলে যায় হচ্ছে এরকম একটা অঙ্গতে। হ্যাঁ, নাম হচ্ছে, যা তোমরা জানো, এই অঙ্গতে হচ্ছে এটা চলে যায়। তারপর এখান থেকে এটা চলে যায় হচ্ছে তার একটা কোষে।
এই জায়গা চলে গেল। তো ফুয়াদ কি বলে, ভাইয়া কেমন যে লাগতেছে। আমি বললাম কি লাগতেছে? সে বলছে ভাইয়া জি জি লাগতেছে। আরে জি জি কি? ভাইয়া জানি না, জি জি লাগতেছে। এই জি জি কি জিনিস? তখনই হচ্ছে আমি তাকে বললাম, ফুয়াদ তুমি একটা কাজ করো তো, জোরে একটা প্রশ্বাস নাও। ফুয়াদ হচ্ছে জোরে একটা প্রশ্বাস নিল। এই প্রশ্বাস নেওয়ার ফলে এই উ নামক একটা জিনিস হচ্ছে প্রবেশ করে ফেললো, এই কোষে চলে আসলো। হ্যাঁ, তো দেখা গেছে এই উটা যখন আসছে, এসে দেখে জিটা একলা একলা বসে আছে। তখন জিকে বলে যে হচ্ছে, এই তুমি একলা একলা বসে আছো কেন, তুমি এত খারাপ কেন? তখন তারে হচ্ছে বলে, তোমাকে আমি জ্বালাইয়া দেবো, পুড়াইয়া দেবো, ছারকার করে দেবো। তখন সে জ্বলে যায়, পুড়ে যায়, ছারকার হয়ে যায়। এই ছারকার হয়ে গেলে সে বলে, তুমি আমাকে জ্বালিয়ে দিয়েছো, আমাকে পুড়িয়ে দিয়েছো, আমাকে ছারকার করে দিয়েছো, তুমি জানো না তার ফলে আমার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটেছে। তখনই সে তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় এই এটা দিয়ে। এটা হচ্ছে তার সুপ্ত প্রতিভা। তাহলে খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি, ফুয়াদ যে খাবারটা খেয়েছিল কাচ্চি, এটা ছিল মূলত শর্করা। এই শর্করা জাতীয় খাবারটা পরিপাকের ফলে তৈরি হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা আমাদের হেপাটিক পোর্টাল শিরা হয়ে যায় হচ্ছে যকৃতে। এই যকৃতে যাওয়ার পর সেখানে কিছুক্ষণ জমা থাকে এবং তার দিন শেষে যায় হচ্ছে কোষে। ফলে কোষে চলে আসলে গ্লুকোজ। আবার ফুয়াদ যখন শ্বাস প্রশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাসের ফলে সে অক্সিজেনটা নেয়, ফলে কোষে চলে আসে অক্সিজেন। এই অক্সিজেনটা হচ্ছে অক্সিডেশন বা জারণ বিক্রিয়া ঘটায়, অর্থাৎ শ্বসন ঘটায়। শ্বসনের ফলে গ্লুকোজটা পুড়ে যায় এবং গ্লুকোজটা পুড়ে সেখান থেকে এটিপি পাওয়া যায়। এইভাবে হচ্ছে শ্বসন প্রক্রিয়া হচ্ছে কি তৈরি হয়, আমাদের এটিপি পাওয়া যায়। কি পাওয়া যায়? এটিপি পাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে ফুহাদের গল্প। ঠিক আছে, গল্প কেমন হলো একটু চট করে জানিয়ে দাও। তাহলে শ্বসনে মূলত হচ্ছে এই ঘটনা ঘটে। ঠিক আছে, তোমাদেরকে জুলজির পড়াও পড়াই দিলাম। ঠিক আছে, আসো তো এবারে আমরা শিখবো হচ্ছে সবাত শ্বসন। তো এই যে সবাত, সবাত মানে কি? বাতাস সহ, বা সবাত শ্বসনে কি লাগবে? অক্সিজেন লাগবে। অক্সিজেন ছাড়া হচ্ছে এই শ্বসন সম্ভব না। তাহলে বিক্রিয়া কিন্তু শিখতে হবে। তারপর সবাত শ্বসনের 3টা ধাপ আছে। একটা হচ্ছে আর একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র, একটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। একটা কি? গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে আরেকটা। তাদের এই সারনেম গুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, চলো এই বিক্রিয়া কিন্তু শিখবা। আসো গ্লাইকোলাইসিস। শোনো, এই গ্লাইকোলাইসিসটা হচ্ছে সবাত এবং অবাত কমন পাথে। এটা কেমন পাথে বলো তো? কমন পাথে। ঠিক আছে, কমন পাথে, এটা কমন পাথে। সবাত এবং অভাতের প্রধান বা কমন পাথে হচ্ছে কি? গ্লাইকোলাইসিস। দুইটার ক্ষেত্রেই হচ্ছে এটা সংঘটিত হবে। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসটা সবাত এবং অবাত দুইটার ক্ষেত্রে সংঘটিত হবে, এই কারণে তাকে বলে এই। এখন এই গ্লাইকোলাইসিসটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? রিটেনের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেকে জানতে চাচ্ছিল ভাই চক্র কি লাগবে না? এই যে চক্র দিয়ে দিলাম, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। কিভাবে মনে রাখবা, তাই না? সো এটা মনে রাখার জন্য হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, দেখো দেখো দেখো, শুরুতে হচ্ছে আমরা এই গ্লুকোজটাকে নেব। দেখো, তো গ্লাইকোলাইসিসটাকে এক কথায় শিখতে হবে। গ্লাইকোলাইসিস যেটা হবে আমাদের, এই গ্লুকোজ কত অণু? গ্লুকোজ এক অণু। গ্লুকোজ কত অণু? এক অণু। এক অণু, এক অণু গ্লুকোজ হচ্ছে ভাঙবে, ভেঙে হচ্ছে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে? আমাদের পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। এই যে এক অণু গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড, কয় অণু? দুই অণু। তাহলে খেয়াল করো, গ্লাইকোলাইসিসকে সংক্ষেপে আমরা বলবো এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরির প্রক্রিয়ার নামই হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে তোমরা খুব ভালো করে, তাহলে তোমরা খুব ভালো করেই জানো যে হচ্ছে লাইসিস মানে ভাঙা। তাহলে কে ভাঙবে? গ্লুকোজ ভাঙবে। কি তৈরি করবে? পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। ঠিক আছে, তাহলে আসো হচ্ছে আমাদের এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটা হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? দেখো তো, 6 কার্বন বিশিষ্ট। তাহলে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে তুমি তৈরি করবা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। খেয়াল করো তো, 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করবা। তাহলে খেয়াল করো, সি 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 সি। তো কি করবা জানো? এই 6 নাম্বার কার্বনের সাথে হচ্ছে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দিবা। না, দুই অণু পাইরুভিক অ্যাসিড। এই 6 নাম্বার কার্বনের সাথে কি যোগ করবে? একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দিবা। ঠিক আছে, তো এই 6 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যোগ করে দিলে কি হয়ে যায়? গ্লুকোজ 6 ফসফেট। তাহলে খেয়াল করো, আমরা এখন এটা যেহেতু 6 কার্বন, তো এই 6 কার্বন বিশিষ্ট কোনো যৌগের সাথে একটা কিছু যোগ করতে চাইলে 6 কার্বন বিশিষ্ট একটা এনজাইম লাগবে, এই কারণে হেক্সাকাইনেজ। আর এটিপি ভাঙার জন্য যে এনজাইম, হ্যাঁ, তার জন্য হচ্ছে কাইনেজ। বা শক্তি ভাঙতে গেলে যে এনজাইম লাগবে সেটার নাম কি? কাইনেজ। শক্তি ভাঙতে গেলে, শক্তি ভাঙতে গেলে যে এনজাইম লাগবে তার নাম হচ্ছে কি? কাইনেজ। ঠিক আছে, সো হেক্সাকাইনেজ দিয়ে আমরা গ্লুকোজের এই একটা বন্ড ভেঙে সেখানে কি যোগ করলাম? ফসফেট যোগ করলাম। এই বুঝতে পেরেছো? এই প্রথমটাকে বুঝতে পেরেছো? একটু চট করে জানিয়ে দাও তো বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পেরে থাকো তার মানে এখানে যেহেতু হচ্ছে শক্তি দরকার হয়। আরেকবার, ঠিক আছে, দেখো এই যে গ্লুকোজ, এটা কয় কার্বন? 6 কার্বন। এই 6 কার্বন, এই 1 2 3
4 5 6 এই 6 কার্বনের সাথে হচ্ছে একটা ফসফেট যোগ করলাম। তো সে তো ইজিলি নিতে চাইবে না, তাই জোর করে প্রবেশ করাতে হবে। সো জোর করে প্রবেশ করাতে গেলে এই যে 6 কার্বন বিশিষ্ট একটা এনজাইম লাগবে, এটা হচ্ছে হেক্সাকাইনেজ। এই হেক্সাকাইনেজ তো যেহেতু হচ্ছে জোর করে প্রবেশ করাতে হয়, তার মানে কি শক্তি লাগে, এই কারণে হচ্ছে এদিকে এটিপিটা ভেঙে এটিপি হয়ে যায়। তার মানে এই জায়গায় এক অণু এটিপি খরচ হয়ে যায়। কত অণু এটিপি খরচ হয়? এক অণু এটিপি খরচ হয়ে যায়। এই হলো গ্লুকোজ 6 ফসফেট। সেখান থেকে কি আসলো? ফ্রুক্টোজ 6 ফসফেট। তার মানে দেখো এই দুটো পরস্পরের কি, এই দুটো পরস্পর হচ্ছে আইসোমার, এই দুটো পরস্পরের কি আইসোমার, গ্লুকোজ ফ্রুক্টোজ। তো এই জায়গায় যে এনজাইম লাগবে সেটা হচ্ছে আইসোমারেজ, ঠিক আছে। আবার ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে কি হয়, ধরো এটাই হচ্ছে ফ্রুক্টোজ, তো ফ্রুক্টোজের যদি হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে হচ্ছে আরেকটা ফসফেট যোগ করো, কয়টা ফসফেট হইলো? দুইটা। এভাবে দুইটা ফসফেট থাকলে এটাকে বলে বিস ফসফেট। তো চলে আসছে ফ্রুক্টোজ 1 বিস ফসফেট, এবং হচ্ছে দেখানো শক্তি লাগে, এটিপি ভেঙে এটিপি হইছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে বাকিগুলো এইভাবে চলতেই থাকবে। সো এদিক থেকে হচ্ছে তোমাকে কি মনে রাখতে হবে, দেখো। সো মনে রাখতে হবে শুরুতে এনজাইমগুলো, কি মনে রাখতে হবে ইয়ার জন্য? এনজাইমগুলো হচ্ছে মনে রাখতে হবে এক। তারপর হচ্ছে ধাপগুলা তো শিখতেই হবে, ধাপগুলো তো বলা মুখ ভোলা যাবে না। এই ধাপগুলোর মধ্যে দেখো, এই যে 1 নাম্বার ধাপ, তারপর হচ্ছে দেখো আমাদের এদিক থেকে হচ্ছে 1 নাম্বার ধাপ, তারপর হচ্ছে আমাদের 3 নাম্বার ধাপ, মানে 3 নাম্বার বিক্রিয়া, তারপর হচ্ছে এই যে আমাদের লাস্টের বিক্রিয়া, এগুলো হচ্ছে একমুখী। তাহলে হচ্ছে 1 3 আর শেষ, এগুলা কেমন? 1 3 আর হচ্ছে শেষের যে বিক্রিয়া, এগুলা কেমন বলো তো? 1 3 আর শেষের বিক্রিয়া এগুলো হচ্ছে কেমন? এগুলো হচ্ছে একমুখী, এটা কিন্তু জানতে হবে। 1 3 আর শেষ হচ্ছে কি একমুখী, ঠিক আছে। 1 3 আর শেষের বিক্রিয়া কেমন মুখী? একমুখী, এটা জানতে হবে। আর বাকি সবগুলো হচ্ছে উভমুখী। যারা এটা দেখে বুঝতে পারতেছো না, শোনো, এই অংশটাকে এদিকে আমরা দেখাইছি, এই জায়গায় জায়গা হয় নাই বলে এই অংশটাকে এদিকে দেখাইছি। দেখো, এই যে এটা ছিল না ডাইহাইড্রোক্সিসিটোন, এই যে পাথরটা হয়েছে ফসফোগ্লিসারিক থেকে, এইটা থেকে কিন্তু সেম পাথরটা হবে, ঠিক আছে। তার মানে এদিকে এদিকে কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে কত অণু? এক অণু। এদিকে কত অণু? এক অণু। টোটাল কত হইলো? 2 অণু। বুঝা গেছে তো? এইভাবে হচ্ছে আমরা গ্লাইকোলাইসিসে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করি। এই বুঝতে পারছো কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে? বুঝো নাই? আরেকবার দেখাই দে, হ্যাঁ আরেকবার দেখাই দে, দেখো পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে দেখো, এই যে এটা এটা দেখছো, এটা এটা দিয়ে কিন্তু কি হয়, এটা দিয়ে কিন্তু আরেকবার আরেকটা সাইকেল হবে। তাই ফলে হচ্ছে দিন শেষে কি পাওয়া যাবে? পাইরুভিক অ্যাসিড পাওয়া যাবে। আর এই ফসফোগ্লিসারঅ্যালডিহাইড থেকে তো তুমি এটা পাচ্ছই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো এই হচ্ছে আমাদের মোটামুটি গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদেরকে কিন্তু হচ্ছে শিখতে হবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ দেখি গ্লাইকোলাইসিস কি হয়। গ্লাইকোলাইসিস দেখো, এই জায়গায় এটিপি ভেঙে এটিপি হয়েছে, এক এটিপি খরচ হয়েছে। এটিপি ভেঙে এটিপি হয়েছে, এক এটিপি খরচ হয়েছে। তাহলে কত এটিপি খরচ হয়েছে বলো তো? এই কত এটিপি খরচ হয়েছে? 2 এটিপি। কত এটিপি? 2 এটিপি খরচ হয়েছে, ঠিক আছে। তারপর এই দেখো, এটিপি খরচ হয়েছে 2 এটিপি। তারপরে উৎপন্ন হয়েছে কতটুকু দেখো, এই জায়গায় হচ্ছে NADH2 একটা। তারপর হচ্ছে কি এই জায়গায় যেহেতু একটা, এদিকেও পাওয়া যাবে একটা, তার মানে দুইটা। আর হচ্ছে এটিপি একটা এদিকে তৈরি হয়েছে, এটিপি একটা তৈরি হয়েছে, তার মানে এদিকে দুইটা হইলে এদিকেও দুইটা। তার মানে হচ্ছে আমাদের কি এগুলা খরচ। আর হচ্ছে উৎপন্ন হয় কত এটিপি? এই যে এটিপি উৎপন্ন হয়েছে, এটিপি উৎপন্ন হয়েছে, এদিকে দুইটা থাকলে এদিকেও দুইটা থাকবে। তাহলে কত এটিপি উৎপন্ন? উৎপন্ন এটিপি কত বলো তো? উৎপন্ন এটিপি হচ্ছে 4 এটিপি। কত এটিপি? 4 এটিপি। আর এদিকে হচ্ছে আমাদের NADH2, এদিকে একটা হয়েছে, এদিকে কয়টা থাকবে? একটা থাকবে। তাহলে কত? দুইটা NADH2। এই বুঝতে পারছো এই ব্যাপারগুলা? এই ব্যাপারগুলা কি বুঝতে পারছো কিভাবে কি ঘটনা হইলো? বুঝতে পারছো? তাহলে এই শক্তির হিসাবটা কিন্তু পরে লাগবে। আসো হচ্ছে দ্বিতীয় ধাপ, ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র কোথায়? দেখো, আমাদের যে গ্লাইকোলাইসিস এটা সংঘটিত হয় কোথায়? সাইটোপ্লাজমে। এটা কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে, ঠিক আছে। এটা সংঘটিত হবে সাইটোপ্লাজমে, ঠিক আছে। আর এখন আমরা যেটা শিখবো ক্রেবস চক্র, এটা কোথায় সংঘটিত হবে? মাইটোকন্ড্রিয়াতে। কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। তারপর এগুলো আরো নাম আছে, হ্যাঁ। প্রথম উৎপন্ন সাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে গিয়ে কি কি বিজারিত হয়। আর এটার আবাসিক অণু কাকে বলা হয়? আবাসিক অণু বলা হয় অক্সালো এসিটিক অ্যাসিডকে। কাকে? অক্সালো এসিটিক অ্যাসিডকে। কারণ এটা হচ্ছে বারবার উৎপন্ন হয় বা বারবার থাকে, বারবার উৎপন্ন হয় বা বারবার থাকে, এই কারণে এটাকে হচ্ছে আবাসিক অণু বলা হয়, ঠিক আছে। এই যে নোবেল পাইছে কে, হ্যান্স ক্রেবস, এগুলো কিন্তু জানতে হবে। আসো পরের স্লাইডে আসো। এই যে এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট স্লাইড, 100% ইম্পর্টেন্ট স্লাইড, ঠিক আছে। দেখো এদিক থেকে দেখো তো, এই যে মনে আছে 2 এটিপি, দেখো
আমাদের ওই জায়গায় 4 এটিপি তৈরি হয়, 2 এটিপি খরচ হয়, তাহলে দিন শেষে 2 এটিপি থাকে, এই যে 2 এটিপি দেখাইছে। তারপর দেখো হচ্ছে 2 NADH2, এই 2 NADH2 মানে কত এটিপি বলো তো? 3 এটিপি না? 3 এটিপি, 3 এটিপি। আচ্ছা, তোমাদেরকে একটু বলি, দেখো এই যে এটিপি, এটিপিটা হচ্ছে ডিরেক্টলি বায়োলজিক্যাল কয়েন। এটিপিটা কি বলতো? এটিপিটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন, তাই না? বায়োলজিক্যাল কয়েন ডিরেক্টলি হচ্ছে এটা জৈবিক শক্তি মুদ্রা। কিন্তু কিন্তু শোনো, কিন্তু আমাদের এই NADH বা H+ এগুলা তো ডিরেক্ট শক্তি না, এগুলা হচ্ছে অনেকটা ডলারের মতো বা হচ্ছে গিয়ে ইউরো ডলারের মতো বা দিনারের মতো। ধরো অন্য দেশি মুদ্রা, তো অন্য দেশি মুদ্রাকে তুমি টাকায় কনভার্ট করবা। এই টাকায় কনভার্ট করতে গেলে কোথায় যাওয়া লাগবে জানো? এই ক্রেবস চক্রে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? ক্রেবস চক্রে। মানে কোথায় যাওয়া লাগবে? মাইটোকন্ড্রিয়াতে যাওয়া লাগবে। এই মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার সময় বা ক্রেবস চক্রে যাওয়ার সময় কিছু পরিমাণ শক্তি হচ্ছে তাদের খরচ হবে, ঠিক আছে? তো দেখা যায় এই দুইটা থেকে কয়টা হওয়ার কথা ছিল? 3টা হইলে 2 × 3 কত হওয়ার কথা ছিল? 6। কিন্তু 6 না হইয়া কত দেখাইছে? দেখো তো 4 দেখাইছে। কত দেখাইছে? 4 দেখাইছে। কেন 4 দেখাইছে? কারণ যাওয়ার সময় এই যে গ্লাইকোলাইসিস থেকে ক্রেবস চক্রে যাওয়ার সময় হচ্ছে 2 এটিপি খরচ হয়ে যায়, ঠিক আছে? এই কারণে হচ্ছে 4 দেখাইছে। তারপরে দেখো এসিটাইল কুয়েতে হচ্ছে এই 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 এইভাবে হচ্ছে এই হয়ে যায়, ঠিক আছে? এই হচ্ছে টোটাল 36। আগে ছিল কত? 38। কত ছিল? 38। 38 অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 36। কেন 36 হবে? কারণ হচ্ছে এই NADH+H+ যখন হচ্ছে গ্লাইকোলাইসিস থেকে ক্রেবস চক্রে প্রবেশ করে তখন কিছু পরিমাণ শক্তি খরচ হয়ে যায়। এই কারণে 2 থেকে 3 গুণ করলে 6 হওয়ার কথা ছিল, কিন্তু কত হয়েছে? 4। কেন 4 হয়েছে? কারণ হচ্ছে গিয়ে কিছু পরিমাণ শক্তি বা 2 এটিপি খরচ হয়ে যায়, ঠিক আছে? আমাদের এই ইটিএসটাকে বলা হচ্ছে ব্যাংক, কারণ এখানে কি ভাঙা হয়? আমাদের ডলার ভাঙা হয়, ইউরো ভাঙা হয়। আমাদের এই NADH কিন্তু এই জায়গায় এসে ভাঙে। এই বুঝতে পারছো কেন হচ্ছে 36, কেন 38 না? তোমরা কি খুব গুরুত্ব দিয়ে 36 দাগাতে পারবা তো, নাকি কনফিউশন থাকবে ভাই 38? 36 এ কিন্তু দাগাতে হবে, ঠিক আছে? এবার এদিক থেকে হচ্ছে মূল ক্রেবস চক্রে, মূল ক্রেবস চক্রে হিসাবটা দেখো। দেখো এই জায়গায় হচ্ছে 6 2 2, তাহলে 2 এটিপি ডিরেক্টলি পেয়ে গেলাম। তাই এটাকে ভাঙালে কত পাওয়া যাবে বলো তো? 3 6 এ কত পাওয়া যাবে? 3 6 18। তারপর এটাকে ভাঙালে কত পাওয়া যাবে? 2 × 2 কত? 4। তাহলে 4 আর 18 কত হয়? 22। আর এদিকে 2 কত হয়? 24। তাহলে মূল ক্রেবস চক্রে কত পাওয়া যায় বলো তো? 24। কত পাওয়া যায়? 24। কত পাওয়া যায় বলো তো? 24, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের শক্তির হিসাব নিকাশ, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা সামনের স্লাইডে যাই। এই ছেলেমেয়েরা, এই পোলের অ্যান্সারটা হচ্ছে আমি পোলে নেব না, একটু দ্রুত এভাবে অ্যান্সার করে দাও তো। মূল ক্রেবস চক্রে কতটি এটিপি তৈরি হয়? একটু দ্রুত চ্যাট বক্সে জানিয়ে দাও, দ্রুত। মাত্রই তো এটা পড়ালাম, কেন এটা ভালো করে পড়ালাম, ইজিলি পেরে গেছো। হ্যাঁ, যেহেতু এটা পারছো আশা করি হচ্ছে তোমরা বাকি হিসাবটাও পারবা। এই 22 আবার দেখাচ্ছে কি? একদম ধরে কষাইয়া মাইর দিমু, একদম কষাইয়া মাইর দিমু, একদম কষাইয়া মাইর দিমু। কে 22 দেখাচ্ছে দেখি? 22 কে দেখাইছে দেখি তো? মেহেদি 20 কেন হয়েছে? একদম পিটামু ধইরা, পিটামু ধইরা 22 হবে, ঠিক আছে? 22 কেন? 24 হবে, ঠিক আছে? এইসব ভুলভাল করা যাবে না। সো হচ্ছে এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো সামনের স্লাইডে চলো। এই অবাধ শ্বসন দেখো, অবাধ শ্বসনে কি লাগবে না? অবাধ শ্বসনে অক্সিজেন লাগবে না, বা অক্সিজেনের উপস্থিতিতে তারা টিকতে পারবে না। অবাধ শ্বসনের কি হয় না? এই যে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, ঠিক আছে? এই বিক্রিয়াটা দেখো। তো যেহেতু হচ্ছে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, তখন গ্লুকোজটার কি হয়? এই গ্লুকোজটার হচ্ছে অসম্পূর্ণ জারণ হয়। কি হয়? অসম্পূর্ণ জারণ। কেমন জারণ বলো তো? অসম্পূর্ণ জারণ হয়। তো অসম্পূর্ণ জারণ হবে গ্লুকোজের। মনে থাকবে তো, অসম্পূর্ণ জারণ হবে কার? গ্লুকোজের। এবং হচ্ছে এই জায়গায় হচ্ছে দেখো এই যে ইথানল পাওয়া যায়, এটিপি পাওয়া যায়, ঠিক আছে? এই দেখি তো একটু বলো তো, 1 এটিপি সমান কত কিলোক্যালোরি শক্তি? কত কিলোক্যালোরি শক্তি 1 এটিপি সমান? তারপর দেখো এটাকে দুটা পর্যায়ে ভাগ করা, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। হ্যাঁ, 10 এটিপি, ভেরি গুড। 10 এটিপি, 10 এটিপি, 10 কিলোক্যালোরি, ঠিক আছে? আসো এখন এদিক থেকে হচ্ছে অবাধ শ্বসনকে দুটি পর্যায়ে ভাগ করা, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। অসম্পূর্ণ কেন হয়? কারণ এই জায়গায় কি নাই? অক্সিজেন নাই। অক্সিজেন নাই বলে কি হয়? অসম্পূর্ণ জারণ হয়। এই ছেলেমেয়ের দল, এই ছেলেমেয়ের দল, তোমরা একটু বলো তো, এই গ্লাইকোলাইসিসটা কি সবাত শ্বসনে ছিল? ছিল। কে বলতেছে মাথার উপর দিয়ে যাচ্ছে? আপা- আবু শাহামা, আবু শাহামা কেন মাথার উপর দিয়ে যাচ্ছে ভাইয়া? একটু মনোযোগ দাও ক্লাসে। এই হাবিব বলতেছে ছিল না, কে বলতেছে ছিল না? ছিল।
গ্লাইকোলাইসিসটাকে বলা হয় কমন পাথওয়ে। এটা বারবার বলতে হবে, এটা বলতে কমন পাথওয়ে, সাধারণ পাথওয়ে, এটা সব জায়গায় হচ্ছে থাকবে, ঠিক আছে। আসো এবার দেখো হচ্ছে অবাত শ্বসন প্রক্রিয়া হচ্ছে আমাদের যে এগুলো উৎপন্ন হয়, দেখো এই যে আমাদের দেখো এই গ্লাইকোলাইসিসে গ্লুকোজ থেকে কি তৈরি হয়? এই গ্লুকোজ থেকে কি তৈরি হয় বলো তো? গ্লুকোজ থেকে কি তৈরি হয়? গ্লাইকো গ্লাইকো গ্লাইকোলাইসিসে এই পাইরুভিক অ্যাসিড তৈরি হয় না? পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তো খেয়াল করো এই পাইরুভিক অ্যাসিডটা ওই জায়গায় ক্রেবস চক্রে গিয়ে হচ্ছে আবার বিক্রিয়া দেয়। তো আমাদের এই জায়গায় হচ্ছে এটার অসম্পূর্ণ জারণ হয়। অসম্পূর্ণ জারণ হলে কি ঘটনা হয় দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, মিথানল তৈরি হয়, আর হচ্ছে এত কিলোক্যালোরি শক্তি তৈরি হয়। এই বিক্রিয়াটা শিখে নিবা। আর হচ্ছে এনজাইমটা ডিহাইড্রোজেনেস এনজাইম। আসো বিভিন্ন শিল্পে অবাত শ্বসনের ব্যবহার। এই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট স্লাইড, খুবই ইম্পর্টেন্ট স্লাইড, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট স্লাইড, ঠিক আছে। এই মদ্য শিল্পে দেখছো, এই ছেলে মেয়ের দল দেখছো, মদ্য শিল্পে হচ্ছে আমরা আঙ্গুর থেকে ওয়াইন তৈরি করি, হ্যাঁ আঙ্গুর থেকে ওয়াইন তৈরি করি। বেকার শিল্পে হচ্ছে পাউরুটি তৈরি করি। হ্যাঁ এইভাবে হচ্ছে আরো কতগুলা পাটের তন্তু নিষ্কাশনে এগুলা ব্যবহার করি, ঠিক আছে। এইগুলা হচ্ছে আমাদের পড়তে হবে। কিন্তু ভিনেগার উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? এই জহিরুল তুমি কোনটা বুঝো নাই? এই জহিরুল তুমি কোনটা বুঝো নাই? এগেন ভাইয়া এগেন বুঝি নাই, কোনটা বুঝো নাই তুমি? ওয়াইন কি ভাইয়া? এই ওয়াইন কি এই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছো ওয়াইন কি? হ্যাঁ ওয়াইন কি? আচ্ছা দেখো, তাহলে অবাত শ্বসনে হচ্ছে এভাবে আঙ্গুর থেকে ওয়াইন তৈরি করা যায়। আঙ্গুর খাইলে কিন্তু ওয়াইন খাওয়া হয় না, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে এইটা হচ্ছে একটা অনেকটা অনেক পদ্ধতির মাধ্যমে অনেক মাঝখানে অনেক কিছু থাকে, তো এগুলা হচ্ছে শিখে নেবা। চলো অবাত শোষণ অবাত শোষণের পার্থক্য অলরেডি বলে দিয়েছে তোমাদের, হ্যাঁ যে হচ্ছে কি থাকে, কোনটার কি পার্থক্য তোমাদের কিন্তু বলে দিছি, যে হচ্ছে অক্সিজেন অক্সিজেন লাগবে না, হ্যাঁ কোথায় কতটুকু শক্তি উৎপন্ন হয়, হ্যাঁ এইগুলা কিন্তু হচ্ছে তোমরা দেখে নিবা। এই সালোক সংশ্লেষণ শ্বসন প্রক্রিয়ার পার্থক্য অলরেডি হচ্ছে পড়াই ফেলছি, এগুলা পড়াই ফেলছি। তারপরে সালোক সংশ্লেষণ ও শ্বসন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য একই কথা পড়াই ফেলছি। এই জায়গায় একটা জিনিস শিখো, এই যে দেখো এই যে প্রক্রিয়ার ধরন, দেখো তো প্রক্রিয়ার ধরন, এই যে উপচিতি আর হচ্ছে অপচিতি। উপচিতি কি? উপচিতি হচ্ছে ছোট থেকে আহ, ছোট ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া, এটা হচ্ছে উপচিতি, ঠিক আছে। আর হচ্ছে অপচিতি। অপচিতিটা কি? অপচিতিটা হচ্ছে বড় থেকে ছোট হওয়া, বড় থেকে ছোট হওয়া, ঠিক আছে। খেয়াল করো বড় থেকে কি হওয়া, ছোট হওয়া। তাহলে উপচিতিতে কি হয় দেখো, সালোক সংশ্লেষণে কি তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। এভাবে গ্লুকোজ জমা হইতে থাকে। তার মানে যেহেতু গ্লুকোজ জমা হচ্ছে তার কি হবে, তার ওজন বাড়বে। আর এই জায়গায় কি হয়, অপচিতিতে, অপচিতিতে হচ্ছে গ্লুকোজটা ভেঙে যায়। গ্লুকোজটা ভেঙে যায়, যেহেতু গ্লুকোজটা ভেঙে যায় তাহলে ওজন কি হবে, ওজনটা কমে যাবে। বুঝতে পেরেছো তো? এই ব্যাপারটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, একটু বলে দিলাম। এই উপচিতি অপচিতি ক্লিয়ার? হ্যাঁ ক্যাটাবলিজম মেটাবলিজম, হামিদুল তো খুব ভালো অ্যান্সার করছো, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। অনেকে বুঝতে পেরেছো প্রভাবগুলো। এই এই ইম্পর্টেন্ট, এই মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা কেউ দিক থেকে, তাদের জন্য এই স্লাইড। মেডিকেল ডেন্টালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট স্লাইড, ঠিক আছে। যে হচ্ছে আমাদের আহ, তাও তাদের জন্য ইম্পর্টেন্ট স্লাইড কি কি লাগবে দেখো, 22 থেকে 35, চালু সংস্থানের কত, শ্বসনের কত, ঠিক আছে। খেয়াল করো মনে রাখবে, দেখো এখন এইটা ছাড়া এটার আরেকটা কিন্তু আছে 30 থেকে 35, ঠিক আছে। 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড আছে বইয়ের এক প্রান্তে। সো হচ্ছে যদি পরীক্ষা এটা থাকে তাহলে তো এটাই অ্যান্সার হবে, আর যদি এটা না থাকে এটা থাকে তাহলে এটা অ্যান্সার হবে, আর দুইটার মধ্যে যদি এটা থাকে তাহলে এটাই অ্যান্সার করবা, ঠিক আছে। আসো শ্বসনেরটা হচ্ছে এত, শ্বসন শালীন শ্বসনের হার এগুলা কিন্তু জানতে হবে। যে হচ্ছে অক্সিজেন কতটুকু সবসময়, যেটা ত্যাগ করলো এটা উপরে, ত্যাগটা কি উপরে, বলে না ত্যাগেই মহিমা, মনে আছে তো, ত্যাগেই সুখ, ঠিক আছে। যেটা ত্যাগেই মহিমা, সো ত্যাগটা হচ্ছে কই থাকবে, উপরে থাকবে, এই ত্যাগটা সবসময় উপরে। সো শ্বসনের ক্ষেত্রে শালুক সংশ্লেষণের হারের ক্ষেত্রে হচ্ছে ত্যাগটা উপরে, কি কেউ ত্যাগ করবে, অক্সিজেন ত্যাগ করবে, শ্বসনে কি ত্যাগ করবে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, একটা মান নিয়ে আসা হচ্ছে এক এক। এভাবে হচ্ছে শ্বসনিক কোষেন গুলা কি কি আছে, গ্লুকোজের ক্ষেত্রে ক্ষেত্র, মেলিক অ্যাসিডের ক্ষেত্রে কত, মেলিক অ্যাসিডের একটু বেশি হয়, গ্লুকোজেরটা হচ্ছে এক, ওলিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে কম হয়, আমিষের ক্ষেত্রে হচ্ছে কম হয়, এগুলা কিন্তু হচ্ছে শিখতে হবে, ঠিক আছে। আসো এই সবাত শোষণ অবাত শোষণ, এইটা যদি 100% অ্যান্সার করতে না পারো, পিডাই এক একটার একদম, এক একটার পিডাইয়া একদম ছালকাল করে ফেলবো, বুঝছো।
20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দাও। সবাত এবং অবাতের হচ্ছে কমন পাথেয় কোনটি? উল্টা পাল্টা যদি হচ্ছে অ্যান্সার করো, আহারে তারপরও ছেলেমেয়েরা কি সব দাগাচ্ছে, ছি 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 ছি। হুম, ঠিক আছে, আমি প্ল্যান করে দিলাম তোমাদের এই পর্যন্ত হচ্ছে যারা নেহার প্রতি ছিল। খোদা, দেখো তার মানে যারা হচ্ছে কি দাগাইছো, এই যে অনেকে ক্রেবস চক্র দেখাইছো, ক্রেবস চক্রে জ্ঞান হবে গ্লাইকোলাইসিস। সারাদিন এটাই বলছি, গ্লাইকোলাইসিস হচ্ছে কমন পাথওয়ে, ঠিক আছে। কাঁচা কুঞ্চি লাগবে, হ্যাঁ কাঁচা কুঞ্চি লাগবে, এগুলার মারা লাগে। এই লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন দেখো তো, লিখিত পরীক্ষার নমুনা প্রশ্নগুলা দেখো। এই দেখো, খনিজ লবণ পরিশোধনের প্রক্রিয়া পারবা না? এই দ্রুত চ্যাট বক্সে জানাও পারবা কিনা। খনিজ লবণ পরিশোধনের প্রক্রিয়া পারবা। প্রশোধনের প্রকারভেদ আলোচনা করছি, পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে কেন অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়, এটা বলি নাই। মাঝে মাঝে কি হয় জানো, প্রয়োজনের চাইতেও বেশি পানি বেরিয়ে যায়, প্রয়োজনের চাইতেও বেশি পানি বেরিয়ে যায়, প্রয়োজনের চাইতে বেশি মানে যতটুকু বের হওয়া দরকার তার চাইতেও বেশি। এই প্রয়োজনের চাইতে বেশি যখন পানি বেরিয়ে যায় তখনই হচ্ছে কি হয়, পানির অভ্যন্তরণে পানির অন্তঃস্থ চাপ কমে যায়, কমে গেলে হচ্ছে স্ফীত হয়ে মরে যায়। এই কারণে হচ্ছে এটাকে কি বলা হয়, অতি প্রয়োজনীয় অমঙ্গল। এই বুঝতে পারছো কেন হচ্ছে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়? মাঝে মাঝে এমন হয় যে প্রয়োজনের চাইতেও, দেখো দেখো, ধরো এই জায়গায় হচ্ছে বোঝার জন্য বলি, 10 লিটার পানি আছে, ঠিক আছে। তো এই জায়গায় 10 লিটার পানির মধ্যে 2 লিটার বের করে দিতে হবে। তো দেখা যায় সে 2 লিটার বের না করে, এই যে 10 লিটার পানি, হ্যাঁ 10 লিটার পানির মধ্যে 2 লিটার বের করে দেওয়া লাগবে, 8 লিটার রাখতে হবে। কিন্তু এমন হয়েছে 2 লিটার বের না করে সে 5 লিটার বের করছে, কয় লিটার, 5 লিটার বের করে দিছে প্রশোধনের মাধ্যমে। তার মানে অভ্যন্তরীণ চাপ হচ্ছে কমে যাবে। এই উদ্ভিদের অভ্যন্তরীণ চাপ যদি কমে যায় তখনই হচ্ছে সে মারা যায়। এটাকে বলা হয় অতি প্রয়োজনীয় অমঙ্গল। বুঝতে পেরেছো তো এবার, নেসেসারি ইভিল, নেসেসারি ইভিল। তাইলে প্রয়োজনের চাইতে বেশি পরিমাণ পানি বেরিয়ে গেলে সেটাই হচ্ছে অন্তঃস্থ চাপ কমে যাবে। কি চাপ কমে যাবে? অন্তঃস্থ চাপ, অন্তঃস্থ চাপ কমে যাবে। অন্তঃস্থ চাপ কমে গেলে কি হবে? মারা যাবে। এবার বুঝতে পারছো? তারপর সালোকসংশ্লেষণ কি, কয়টি পর্যায়ে সংঘটিত হয় পড়ানো হয়েছে, এইভাবে বাকিগুলোও কিন্তু পড়ানো হয়েছে। আশা করি হচ্ছে তোমরা পারবা। পারবা না? একটু চট করে জানিয়ে দাও তো। ভাই রে ভাই, এত কিছু, ছেলেমেয়ের দল, পড়তে হবে তো, না পড়লে তো হবে না। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, বুঝছো? ইনশাল্লাহ বললে আল্লাহ বরকত দিবে। আসো পরের স্লাইডে আসো, উদ্ভিদ প্রজনন। তো উদ্ভিদ থেকে এত কিছু জানলা, এত কিছু শিখলা, হ্যাঁ এই যে শিখলা জানলা, তো এই শিখলা জানলা, এখন উদ্ভিদের তো কি করা লাগবে? প্রজন্ম টিকে রাখা লাগবে, কি জেনারেশন টিকে রাখা লাগবে, জেনারেশন টিকে রাখা লাগবে। সবাই চায় জেনারেশন টিকে রাখতে। এই যে জেনারেশন টিকে রাখতে চায়, এই জেনারেশন টিকে রাখার পদ্ধতির নাম হচ্ছে প্রজনন, ঠিক আছে। কি বলছে ভাইয়া, 4 এটিপি উৎপন্ন হয় বলছেন, এখানে 2 এটিপি কি ক্রেবস চক্রে খরচ হয়ে যাবে? আচ্ছা, হ্যাঁ 2 এটিপি হচ্ছে খরচ হয়ে যায়, ঠিক আছে, 2 এটিপি হচ্ছে খরচ হয়ে যায় যখন হচ্ছে প্রবেশ করে এক জায়গা থেকে আরেক জায়গায় গ্লাইকোলাইসিস থেকে, তখনই 2 এটিপি খরচ হয়ে যায়, ঠিক আছে। দেখো প্রজনন, এটা খুবই ছোট চ্যাপ্টার, খুবই সহজ চ্যাপ্টার, খুবই মজার চ্যাপ্টার, এবং আমরা দৌড় দিয়ে শেষ করে ফেলবো, 5-10 মিনিট লাগবে, ঠিক আছে। তোমরা কি আমার সাথে আছো? তোমরা কি আমার সাথে আছো? আছো, ঠিক আছে, চলো যেহেতু আছো আমরা সামনে যাই। দেখো উদ্ভিদ প্রজনন, এই প্রজননটাকে আমরা ভাগ করি হচ্ছে 2 ভাগে। কয় ভাগে ভাগ করি? 2 ভাগে ভাগ করি, সরি হ্যাঁ মূলত 2 ভাগে, একটা হচ্ছে যৌন আর একটা হচ্ছে অযৌন। এছাড়াও আরেকটা ভাগ আছে পার্থেনোজেনেসিস, আরেকটা ভাগ কি বলতো? পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস, ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে 2টা প্রকার পরীক্ষা আসতে পারে। কয় প্রকার? 2 প্রকার, কি কি? যৌন অযৌন, ঠিক আছে। অথবা আরেকটা প্রকার হচ্ছে কি পার্থেনোজেনেসিস, মূলত 2 প্রকার। আসো তারপর আসো হচ্ছে প্রজননের ধাপসমূহ কি কি। ধাপগুলা দেখো, এই যে 6টা ধাপ দেওয়া আছে। এই যে পরাগরেণু তৈরি হবে, পুংগেমিটে তৈরি হবে, ডিম্বক তৈরি হবে, অর্থাৎ গ্যামেটোফাইট তৈরি হবে, তাদের মধ্যে নিষেক হবে, এবং নিষেকটা হচ্ছে আরেকটা নিষেক হইতে পারে দ্বিনিষেক, ঠিক আছে। চক্রাকারে আমরা পড়লেই হচ্ছে সামনের স্লাইডটাতে বুঝে যাব। চলো, এই গ্যামেটোফাইট, এই ছেলের দল, পুং গেমিট থেকে কি তৈরি হবে? পুং গেমিট থেকে কি তৈরি হবে বলো তো? পুং গেমিট থেকে হবে শুক্রাণু, তাই না? কি তৈরি হবে বলো তো? শুক্রাণু তৈরি হবে। কি তৈরি হবে? শুক্রাণু, শুক্রাণু তৈরি হবে, তাই না? শুক্রাণু হচ্ছে এন নিউক্লিয়াস বিশিষ্ট শুক্রাণু তৈরি হবে, হ্যাঁ। স্পার্ম বা পরাগরেণু, আচ্ছা আসো। তো এখন খেয়াল করো,
তা আমাদের এই জায়গা থেকে হচ্ছে দেখো, এই যে জিনিসটা দেখাইলাম, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা পুং গেমিট। এখন এই পুং গেমিটের মধ্যে দেখো, এই যে বাহিরে যেটা থাকে আবার ভিতরে একটা থাকে। তো বাহিরেরটাকে কি বলে, যে তোমার কাছ থেকে চলে গেছে সে হচ্ছে এক্স, তো বাইরে যে থাকে সে হচ্ছে এক্সাইল। আর এখন যে তোমার মনের ভেতর আছে মানে ভিতরের দিকে আছে সে হচ্ছে ইনটাইন। ঠিক আছে, তাহলে পুং গেমিটের বাইরেরটা হচ্ছে এক্সাইন আর ভিতরেরটা হচ্ছে ইনটাইন। তারপর তাদের ভিতরে যেগুলা থাকে, দুইটা নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে জনন নিউক্লিয়াস আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। এছাড়া দেখো এই অংশটা, এই অংশটা দেখো, এই অংশটাতে কি নাই, এই অংশটাতে হচ্ছে কোনো, এই অংশটাতে হচ্ছে কি নাই, এই অংশটাতে হচ্ছে কোনো এক্সাইন নাই, কি নাই, এক্সাইন নাই। সো এই যেহেতু এই জায়গায় কোনো এক্সাইন নাই, সেহেতু হচ্ছে এই এক্সাইন নাই যেহেতু, এটাকে বলা হয় জনন ছিদ্র বা রেণু রন্ধ্র। তোমরা কি জানো এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15-তে আসছে, এটা আসছিল যে হচ্ছে কোন রন্ধ্রপথে নালিকা তৈরি হয়। দেখো এই জায়গাটা কি, কোনো এক্সাইন নাই, তার মানে এই জায়গাটা কি তুলনামূলক পাতলা নরম, এই কারণে হচ্ছে এই জায়গায় দিয়ে এই নালীটা তৈরি হলো। বুঝতে পারছো তো, এটা কিন্তু হচ্ছে পরীক্ষায় আসছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু আসতে পারে। সো হচ্ছে খেয়াল করো, এইবার খেয়াল করো, দেখো চলার পথে কি আগে আছে, চলার পথে হচ্ছে আমাদের এই জিনিসটা আগে আছে, কোনটা, এই নালিকা নিউক্লিয়াসটা আগে আছে। So, হ্যাঁ, জার্মপুর 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 যেই কথা, জনন ছিদ্র বা রেণুরন্ধ্র একই কথা। সো খেয়াল করো, তো আমাদের এই যে নালিকা নিউক্লিয়াসটা সে হচ্ছে আগে আগে যাবে, তার পিছন পিছন আসবে হচ্ছে জনন নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এই জনন নিউক্লিয়াসটা তাকে অতিক্রম করে আসলো 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 আসলো, আস্তে আস্তে এই আসার মাঝখানে যেটা হয়, তাদের মাঝখানে হচ্ছে বিভাজিত হয়, বিভাজিত হয় তারা কি তৈরি করে, শুক্রাণু তৈরি করে। কোত্থেকে, এই জনন নিউক্লিয়াসটা থেকে আমাদের এই শুক্রাণুটা তৈরি হয়। কি বলে, যেতে যেতে পথে হয়ে গেলাম দুভাগে। ঠিক আছে, সো হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস তৈরি হয়ে গেল। ঠিক আছে, দুইটা জিনিস কি, পুং গেমিট বা হচ্ছে শুক্রাণু। ঠিক আছে, এই তোমরা কি বুঝছো, শুক্রাণু তৈরি হইতে গেলে পুংগেমিটের এক্সাইন, ইন্টার্ন, জার্মপোর, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, এবং জনন নিউক্লিয়াস থেকে হচ্ছে পুংগেমিট তৈরি হবে। এই বুঝতে পারছো, জনন নিউক্লিয়াস থেকে যে পুংগেমিট তৈরি হবে এটা কিন্তু নালিকা নিউক্লিয়াস না। ঠিক আছে, তো এই যে জনন নিউক্লিয়াস, আমাকে একটু জানিয়ে দাও তো, এই যে স্পার্ম তৈরি করলা, শুক্রাণু তৈরি করলা, হ্যাঁ, এটাতে কয়টা ক্রোমোসোম থাকে, 2টা, 23টা, 46টা, একটা, কয়টা থাকে, শুক্রাণুতে কয়টা ক্রোমোসোম থাকে, শুক্রাণুতে কয়টা ক্রোমোসোম থাকে? হ্যাঁ, দেখছো দেখছো, মেজরিটি ভুল করতেছো। হ্যাঁ, কোথা, ক্রোমোসোম থাকে হচ্ছে 23টা। কয়টা থাকে, 23টা, কারণ শুক্রাণু হচ্ছে এন, এন মানে কত, 23, 2n মানে হচ্ছে 46। ঠিক আছে, যারাই হচ্ছে 23 দিয়েছো তারা সঠিক। এবার আসো স্ত্রী গেমিট। তো স্ত্রী গেমিট তৈরি হবে কোত্থেকে, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে। এই মাতৃকোষ থেকে দেখো মিউসিস কোষ বিভাজনের ফলে হচ্ছে এরকম 4টা জিনিস তৈরি হবে। এই 4টা জিনিসের মধ্যে 3টাকে বলা হয় পোলার বডি। কি বলা হয় বলো তো, পোলার বডি। এই পোলার বডি কি হয়, নষ্ট হয়ে যায় সব সময়, এটা খুবই কমন কথা, জুলজি বলো বোটানি বলো সব জায়গায় পোলার বডি গুলো নষ্ট হয়ে যায়। আর থেকে যায় হচ্ছে একটা, সেটা কি, এই যে ডিম্বাণু, সেটা কি, এই যে ভিতরে দেখো ডিম্বাণু। তো এখন এইটা থেকে হচ্ছে কি হয়, এটা থেকে দেখো বিভাজন হইতে থাকে দুইটা, নিউক্লিয়াসটা দুইটা ভাগ হইলো, তারপর হচ্ছে ভাগ হইলো ভাগ হইলো, এবার ভাগ হইতে 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 হচ্ছে এইরকম এই ফরম্যাটে চলে আসলো। তোমাদের রিটেনের জন্য হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট, রিটেনের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো দেখো এই জায়গা থেকে টোটাল কয়টা বললাম, তিনটা, তিনটা। তাহলে এই যে থলেটা, এই থলেটাকে বলা হচ্ছে ভ্রূণথলি। কি বলা হচ্ছে, ভ্রূণথলি। এই ভ্রূণথলির ভিতর কি থাকতেছে, এদিকে থাকতেছে 3টা নিউক্লিয়াস, এদিকে থাকতেছে 3টা, আর মাঝখানে থাকতেছে 2টা। এই যে 3টা এদিকে থাকতেছে, এই 3টার এদিকে, এইটাকে বলা হচ্ছে ডিম্বাণু। বেসিক্যালি এটাকে বলা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু, বুঝা গেছে তো, ডিম্বাণু। সো বাকিগুলা যেহেতু ডিম্বাণুর আশেপাশে আছে তাই তাদেরকে বলছে যে সহকারী। আর মাঝখানে যেগুলা 2টা চলে আসছে তাদেরকে বলে সেকেন্ডারি। সেকেন্ডারি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, 2টা মিলে হয়ে যায় 2s n। ঠিক আছে, এইবার দেখা হচ্ছে কি, আর এইগুলাকে বলে প্রতিপাদ কোষ। ঠিক আছে, চিত্র আসবে, চিত্র আকারে দিতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো কাহিনীটা আসলে কি হয়? একটু চট করে চ্যাট বক্সে জানিয়ে দাও তো যে ভাই বুঝতে পেরেছি বা বুঝতে পারি নাই। একটু চ্যাট বক্সে জানিয়ে দাও, হ্যাঁ বুঝতে পেরেছো। যেহেতু বুঝতে পেরেছো সেহেতু হচ্ছে আমরা সামনে যাই, দেখি। তাহলে আমরা এই জায়গা থেকে শুক্রাণু পেয়ে গেলাম, ডিম্বাণু পেয়ে গেলাম। তো এখন এই জায়গা থেকে ডিম্বকের গঠন, হ্যাঁ ডিম্বকের গঠন থেকে নামগুলো জানতে হবে। ডিম্বক নারী, কি বলে, নারীর টানে দেশে ফিরি। যাই হোক, ডিম্বক নারী, ডিম্বক নাভি, নিউসেলাস, ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, তারপর হচ্ছে গিয়ে ভ্রূণথলি।
এখন খেয়াল করে দিক থেকে এই যে নিউসেলাসটা দেখো, নিউসেলাসটা যে ভ্রূণপোষক টিস্যু কোনটা, এগুলাই হচ্ছে নিউসেলাস বা হচ্ছে ভ্রূণপোষক টিস্যু। সে খেয়াল করো শব্দটা হচ্ছে ভ্রূণপোষক, তার মানে সে কাকে লালন পালন করবে, সে হচ্ছে আমাদের ভ্রূণকে লালন পালন করবে। কাকে লালন পালন করবে? ভ্রূণকে লালন পালন করবে, ঠিক আছে। সো খেয়াল করো, তোমরা দেখো এই যে যাদের এলাকা বাড়ি হচ্ছে ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকায়, তারা জানো এই যে ধানের যে বীজ, এটা কি করা হয়, 1 বছর রেখে দেওয়া হয় বা হচ্ছে 5-6 মাস রেখে দেওয়া হয়। এই 5-6 মাস রেখে দেওয়ার পরে হচ্ছে এটা থেকে আবার নতুন ধানের বীজ গাছ জন্মায়, সেটা দিয়ে হচ্ছে লাগায় এবং হচ্ছে গিয়ে ধান হয়। এখন খেয়াল করো তো, এই ধানের ভিতরে যে ভ্রূণটা, এই ভ্রূণটাকে টিকায় রাখে কে? টিকায় রাখে নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু, ঠিক আছে। আসে হচ্ছে ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র, এই জায়গায় হচ্ছে সবগুলো দেওয়া আছে, একটু একটু করে দেখে নিবা। আমি জাস্ট হচ্ছে এটা নিয়ে কথা বলবো। এই যে এদিকে এই ছিদ্রপথে হচ্ছে আমাদের এইটাই হচ্ছে কি আমাদের ডিম্বাণু। তাহলে চলো আমরা পরের স্লাইডে গিয়ে নিষেকটা দেখে ফেলি। নিষেকটা হচ্ছে দেখায় না, যেহেতু আমরা হচ্ছে একটু নিষেকটা দেখাই। খেয়াল করো, ধরো হচ্ছে আমাদের এই হচ্ছে ভ্রূণথলি, তো ভ্রূণথলির এই জায়গায় হচ্ছে আমাদের কে থাকে, এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। আর এইদিকে থাকে হচ্ছে আমাদের 2টা নিউক্লিয়াস, এইদিকে 3টা নিউক্লিয়াস, তাকে ঢেকে রাখে কিন্তু আরো 2টা নিউক্লিয়াস, ঠিক আছে। এবার খেয়াল করো, তো আমাদের শুক্রাণু বা পঙ্কিমিট কয়টা তৈরি হয়েছে বলো তো? 2টা তৈরি ছিল। কয়টা তৈরি হয়েছিল? 2টা। এই 2টাই হচ্ছে আসলো, আসার পর হচ্ছে একটা যাবে, গিয়ে হচ্ছে এটার সাথে বিক্রিয়া করবে, এটার সাথে কি করবে, নিষেক ঘটাবে, ডিম্বাণুর সাথে শুক্রাণু নিষেক ঘটাবে। আর যে আরেকটা থাকবে তারা হচ্ছে তাদের সাথে যাবে। তাহলে খেয়াল করো, একই সাথে হচ্ছে একটা নিষেক সংগঠিত হচ্ছে N+N, মানে শুক্রাণু প্লাস ডিম্বাণুর। আবার একই সাথে হচ্ছে এই জায়গায় আরেকটা হচ্ছে যে সেকেন্ডারি নিউক্লিয়াস কি ছিল, টুয়াইসেন ছিল, তার সাথে আরেকটা বঙ্গমিটার মিলন হয়েছে, কত হয়েছে, থ্রাইসেন হয়েছে। কত হয়েছে? থ্রাইসেন হয়েছে। এই যে থ্রাইসেন হয়ে গেল, এইটাই হচ্ছে শস্য। এটাই কি শস্য? এটাই কি বলতো? এটাই হচ্ছে আমাদের শস্য, মনে থাকবে তো, এটাই হচ্ছে শস্য বা অ্যান্ডোস্পার্ম। এই পরীক্ষায় প্রায়ই আসে যে হচ্ছে শস্য কতটি, শস্যের ক্রোমোসোম কতটি, বা শস্যের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, হ্যাঁ এন নাকি টুয়াইসেন নাকি থ্রাইসেন নাকি ফোরেন। এই বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিষেক। এটা কি অ্যাকচুয়ালি নিষেক। আবার এদিকে আরেকটা নিষেক হচ্ছে, যেহেতু দুইটি একসাথে হচ্ছে তাই ঘটনাকে বলা হচ্ছে দ্বি নিষেক। কি নিষেক? দ্বি নিষেক। এই বুঝতে পারছো দ্বি নিষেক কি, নিষেক কি? হ্যাঁ, এবার বলো তো, নগ্নবীজী উদ্ভিদে কি দ্বি নিষেক হয়? নগ্নবীজী উদ্ভিদে কি দ্বি নিষেক হয়? একটু জানিয়ে দাও তো ভাইকে। নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক হয় না। এই তো বুঝে গেছো। তার মানে পরীক্ষায় যদি আসে নগ্নবীজী উদ্ভিদের যে শস্য বা অ্যান্ডোস্পার্ম, এটা কি হবে? হ্যাঁ, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে শস্যটা কেমন হবে? এন হবে নাকি টুয়াইসেন হবে নাকি থ্রাইসেন হবে নাকি ফোরেন হবে? টুয়াইসেন। ঠিক আছে, এই তো বুঝে গেছো। এইবার দেখা হচ্ছে গিয়ে ত্রিয়ান হবে না। তাহলে হচ্ছে এই জায়গায় দেখো, এই যে হচ্ছে ডিম্বকের গঠন প্রকৃতি অনুযায়ী ডিম্বক বিভিন্ন ধরনের। কি কি ধরনের হইতে পারে? ঊর্ধ্বমুখী, অধোমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী। এই ব্যাপারগুলা কেমন? ভেংচি কাটার মতো। কিসের মতো বলো তো? ভেংচি কাটার মতো। ভেংচি, তোমরা ভেংচি কাটছো? এই যে ছোট ভাই বোনের সাথে ভেংচি কাটা হয় না, ধরো বাসায় হচ্ছে আম্মু আপেল নিয়ে আসছে, হ্যাঁ, তো তুমি হচ্ছে বড় আপেলটা নিতে চাইছিলা, তো তোমার ছোট বোন নিতে চাইছে, তো তোমরা দুইজন কারাকারি লাগছো। তখন তোমার আম্মু আইসা হচ্ছে তোমার গালে একটা চোর বসাই দিল, বসাই দেওয়ার পর বড় আপেলটা কাটে দিল, তোমার ছোট বোনরে দিল। তো তোমার ছোট বোন এক পাশে গেল, এক পাশে গিয়ে হচ্ছে তোমার দিকে তাকে অফ করে হচ্ছে ভেংচি কেটে দিলে, বুঝছো? এই হচ্ছে ভেংচি কাটা। তো আমাদের এই জায়গায় ডিম্বক গুলা কিরকম ভেংচি কাটে, কেমন দিকে? তো যেগুলো একটু রাগী স্বভাবের, মানে খুব বিষকাটালি স্বভাবের, এগুলা ঊর্ধ্বমুখী ভেংচি কাটে, ঠিক আছে। দেখো কারা, এই যে গোলমরিচের জাল বেশি, এই যে বিষকাটালি, আর তাদের সাথে হচ্ছে আরেকটা বিষকাটালি, পানি মরিচ, আরেকটা হচ্ছে পান। হ্যাঁ, এই তিনটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী, এই তিনটা হচ্ছে কি ঊর্ধ্বমুখী। অধমুখী কারা? যারা শান্তশিষ্ট ভদ্র বিশিষ্ট। এই শান্তশিষ্ট ভদ্র বিশিষ্ট কারা? তারা হচ্ছে এই যে ছোলা, শিম, রেড়ি, তারা হচ্ছে ভদ্র। আর পার্শ্বমুখী, বক্রমুখী, এগুলা কিন্তু শিখতে হবে। হ্যাঁ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট স্লাইড, 100% ইম্পর্টেন্ট স্লাইড ফর এমসিকিউ, শিখে নিবা কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, দেখো নিষেক ক্রিয়া, এই যে অলরেডি বলে ফেলছি, দেখো এই যে হচ্ছে এদিকে আসে, এসে হচ্ছে ঘটনা ঘটায়, এই যে একটু আগে বলছিলাম, মনে আছে তো? নিষেক ক্রিয়া, নিষেক ক্রিয়া, নিষেক ক্রিয়া, শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলে যেটা হয় সেটা হচ্ছে এই পড়ায় ফেলছে এটা, ঠিক আছে। চলো পরের স্লাইডে দেখো, এটাও ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট স্লাইড এমসিকিউর জন্য। এমসিকিউ, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি কি হয় দেখো, নিষেকের ফলে দেখো গর্ভাশয়, এই গর্ভাশয়টা কিছু পরিণত হয়? ফলে পরিণত হয়। সুতরাং তুমি যেটা ফল খাচ্ছ, তুমি যেটাকে ফল হিসাবে খেয়ে ফেলছো, সেটা আসলে কি না? ফল না, সেটা কি? গর্ভাশয়, ঠিক আছে।
হ্যাঁ, গর্ভাশয় আমরা শেষ করে ফেলবো। হ্যাঁ, আর ব্রেক দেওয়ার দরকার নেই, আর একটু পড়া আছে, আমরা শেষ করে ফেলবো। তারপর যেটা ডিম্বক, এটা কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। ডিম্বাণুটা কিসে পরিণত হয়? ভ্রূণে। সেকেন্ডারি নিউক্লিয়াস কিসে পরিণত হয়? অ্যান্ডোস্পার্ম বা শস্যে। আর যে নিউসেলাস, এটা কিসে পরিণত হয়? আমাদের দেখো, এটা নষ্ট হয়ে যায়, কিঞ্চিত থাকলে কি হয়? পেরিস্পার্ম হয়। কি হয়? পেরিস্পার্ম হয়। ঠিক আছে, এইগুলা হচ্ছে একটু বেশি মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো একটু বেশি মনে রাখতে হবে, তাহলে হচ্ছে উপকার আসবে। কি কি বললাম বলো তো? দেখো, গর্ভাশয় বললাম যেটা ফল হয়, ফল হয়। ডিম্বকটা বীজ হয়। নিউসেলাস বা ভ্রূণপোষক টিস্যু পেরিস্পার্ম হয়। ডিম্বাণুটা কি হয়? ভ্রূণ হয়। সেকেন্ডারি নিউক্লিয়াস এন্ডোস্পার্ম বা শস্য হয়। এটা তো আমরা জানি, ডিম্বাণু এক ভ্রূণ হবে, এটাও আমরা জানি। ঠিক আছে, এই বুঝতে পারছো কি কি পড়তে হবে, কোনটা ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট? তাহলে চলো, পোল কোয়েশ্চেনটা, এই ঊর্ধ্বমুখী ডিম্বক দেখা যায় কোন উদ্ভিদে? দেখি, পোল কোয়েশ্চেনটা নিয়ে নেই। দেখি, অ্যান্সার করে ফেলো, দ্রুত অ্যান্সার করে ফেলো দেখি। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করে ফেলো, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলো। ছোলা নাকি পান নাকি সরিষা নাকি খুদিপানা? একটু ভালো অ্যান্সার করার চেষ্টা করবে। হ্যাঁ, বলছিলাম একটু বিষযুক্ত যেগুলা, হ্যাঁ বিষযুক্ত যেগুলা। ঠিক আছে, হ্যাঁ এই ছেলে, তোমরা যদি হচ্ছে ভালো করে ক্লাস করতে পারো, তোমরা তো হচ্ছে ভালো করে ক্লাস করছো না, তাহলে কিভাবে কি হবে? ভালো করে ক্লাস করতে হবে। ঠিক আছে, দেখি, তোমরা হচ্ছে খুবই খুবই বাজে করছো। হ্যাঁ, খুবই বাজে করছো, তোমরা শিখো না। আমি এই যে কারণে হচ্ছে তোমাদের রেজাল্ট দেখাইলাম না, তোমরা খুবই বাজে করছো, খুবই বাজে। অ্যান্সার হবে কি? পান। হ্যাঁ, পান অ্যান্সার হবে। এই যে কি বিস্কাটালি ছিল, তারপর হচ্ছে গোলমরিচ ছিল, আর পান ছিল। আসো, এই অযৌন প্রজনন, তো অযৌন প্রজনন হইতে গেলে হচ্ছে কি কি লাগে? শোনো, অযৌন প্রজনন হয় কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্পোরের মাধ্যমে। হ্যাঁ, স্পোরের মাধ্যমে হচ্ছে অযৌন প্রজননটা হয়, এটা মনে রাখতে হবে। অযৌন প্রজনন মানে হচ্ছে স্পোর, অযৌন প্রজনন মানে কি? স্পোর। আচ্ছা, পেরিস্পার্মটা কি জিনিস? ওই যে বললাম না, যদি হচ্ছে থেকে যায়, যদি হচ্ছে আমাদের এই জিনিসটা এক্সট্রা থেকে যায়, কি বলছিলাম? আমাদের এই ভ্রূণপোষক টিস্যুটা যদি থেকে যায়, পেরিস্পার্ম হয়। অর্থাৎ শস্যের বাইরে যে লেয়ারটা থাকে, এখন শস্যের বাইরে যে লেয়ারটা থাকবে সেটাই। শস্যের বাইরে কোনটা লেয়ার? এই যে শক্ত একটা লেয়ার থাকে না, এই শক্ত লেয়ারটা বীজের ক্ষেত্রে যেটা দেখতে পাও। আসো, তাহলে হচ্ছে এদিক থেকে আসো হচ্ছে পেনিসিলিয়াম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, এই জায়গায় হচ্ছে কে কোনটার মাধ্যমে করে এটা জানা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কে কোনটার মধ্যে? পেনিসিলিয়াম করে। হ্যাঁ, কিসের মাধ্যমে? কনিডিয়ার মাধ্যমে বা কনিডিওস্পোরের মাধ্যমে। মিউকর, যেটা হচ্ছে স্পোরেনজিওস্পর। এগারিকাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা পরে আসছো ব্যাঙের ছাতার ক্ষেত্রে। ব্যাঙের ছাতার ক্ষেত্রে কিন্তু এটা পরে আসছো, তাই না? ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা কি দিয়ে বংশ বিস্তার করে মনে আছে তো? এগারিকাস। এই বেসিডোস্পোর দিয়ে হচ্ছে বংশ বিস্তার করে। কয়টা হয়? 4টা বেসিডোস্পোর কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো এইগুলা দিয়ে হচ্ছে অযৌন বংশবিস্তারটা হয়। আর দেহের মাধ্যমে কিটা হয়? 2টা হয়, একটা হচ্ছে স্বাভাবিক, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। কৃত্রিম অঙ্গজ প্রজনন এই দুইভাবে হইতে পারে। ঠিক আছে, এই কৃত্রিম অঙ্গজ প্রজনন তো সবাই জানো। যেমন হচ্ছে ধরো, একটা বড়ই গাছে হচ্ছে মিষ্টি বড়ি, আরেকটা তো হচ্ছে টক বড়ি। তো যারা টক বড়ি পছন্দ করে না, তারা কি করে? তারা হচ্ছে মিষ্টি বড়ি গাছের একটা ডাল হচ্ছে কেটে ওই জায়গায় হচ্ছে প্ল্যান করে দেয়। হ্যাঁ, সেটাই হচ্ছে কলম। এগুলো হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। ঠিক আছে, এগুলা থেকে হচ্ছে এগুলা ইম্পর্টেন্ট। দেখো, উদ্ভিদের স্বাভাবিক অঙ্গজ প্রজনন গুলোর মধ্যে দেখো কি কি আছে। মূল দ্বারা হয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মূল দ্বারা, কাণ্ড দ্বারা, রূপান্তরিত কাণ্ড দ্বারা, পাতা দ্বারা। 100% ইম্পর্টেন্ট, একটা অক্ষর বাদ দিবা না। একটা অক্ষর, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যা ভার্সিটি বলো কিংবা মেডিকেল বলো, সবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলোর মধ্যে সবচেয়ে ঝামেলা করে মিষ্টি আলু। কে? মিষ্টি আলু। মিষ্টি আলু, এই মিষ্টি আলু কি দ্বারা? মূল দ্বারা। ম, মিষ্টি আলু, ম, মূল। ঠিক আছে, তারপরে আসে হচ্ছে আলু, শুধু আলু, এটা কি দ্বারা? কাণ্ড দ্বারা। কাণ্ড দ্বারা, এই যে হচ্ছে আলুর টিউবার থাকে না, এই যে টিউবার, টিউবার, এই যে আলু, এই যে আলু থেকে এরকম একটা গজায়, তারপর এটাকে কেটে নিয়ে লাগিয়ে দেয়। ঠিক আছে, কাণ্ড দ্বারা, গোল আলু। ঠিক আছে, এটা হচ্ছে আলু। তারপর আরেকটা হচ্ছে চুপড়ি আলু। চুপড়ি আলু, চুপড়ি আলু, চুপড়ি আলু, এই চুপড়ি আলু, চিনো তো চুপড়ি আলু? পেস্তা আলু চিনো তো তোমরা? পেস্তা আলু, বুলবিল দ্বারা, অথবা মাটির নিচে যেটা হয়। ঠিক আছে, চুপড়ি আলু। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে বুলবিল দ্বারা হচ্ছে এটা, মূল দ্বারা হচ্ছে মিষ্টি আলু, তারপর হচ্ছে কাণ্ড দ্বারা হচ্ছে আলু।
ঠিক আছে, এবার আসে হচ্ছে বাকিগুলা। ঠিক আছে, খেয়াল করো কি করতে হবে, পড়তে হবে কিভাবে একটু প্রথমটার জন্য। এই যে দেখো, দেখো কি বলছি, ডালিয়া। প্রথমটার জন্য যেটা বললাম যে হচ্ছে ডালিয়া কি করে, ডালিয়া, আমাদের ডালিয়া আপু কি করে, ডালিয়া আপু, ডালিয়া আপু কি করে, ডালিয়া আপু হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলু পছন্দ করে। কি পছন্দ করে বলো তো, মিষ্টি আলু পছন্দ করে। ঠিক আছে, মিষ্টি আলু পছন্দ করে, মিষ্টি আলু পছন্দ করে। ডালিয়া আপু হচ্ছে কি পছন্দ করে বলো তো, মিষ্টি আলু পছন্দ করে। তাহলে ডালিয়াতে ডালিয়া। হ্যাঁ, তারপরে আসা হচ্ছে গিয়ে আমাদের এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু চলে গেল। ঠিক আছে, পথে কি করে, পথে হচ্ছে গিয়ে আমাদের পটল, করে কি হয় কাকরোল। তো আমরা আরেকটু লাগিয়ে দেই, মিষ্টি আলু পছন্দ করে শতভাগ। কি পছন্দ করে, মিষ্টি আলু পছন্দ করে হচ্ছে শতভাগ, শতভাগ। ঠিক আছে, যেহেতু শতভাগ পছন্দ করে সেহেতু হচ্ছে শতভাগে কি হয়, শত দিয়ে হচ্ছে শতমূলী। তাহলে হচ্ছে আরেকবার, তাহলে ডালিয়া, ডালিয়া চলে গেল, মিষ্টি আলু, পটল, কতে কাকরোল, শতে শতমূলী। তাহলে এগুলো হচ্ছে কি দিয়ে, এগুলো হচ্ছে মূল দিয়ে। কাণ্ড দ্বারা কি তিনটা, আলু, আদা, পেঁয়াজ, আলু, আদা, পেঁয়াজ, তিনটা। ঠিক আছে, তাহলে হচ্ছে আপি, তোমরা ডালিয়া আপাকে কি বললা, আপি। ঠিক আছে, আপি। ঠিক আছে, এই আপির হচ্ছে কি হয়, আতে কি হয় দুইটা, আলু আদা, পিতে পেঁয়াজ। ঠিক আছে, এই হচ্ছে তো ডালিয়া আপু হচ্ছে কি করলো দেখো, আরেকবার মনে করাই দে, দেখো ডালিয়া আপু মিষ্টি আলু পছন্দ করে শতভাগ, কিন্তু ডালিয়া আপু মিষ্টি আলু পাইলো না, না পাওয়ার কারণে কি করলো, সে কান্না শুরু করে দিল। তখন তোমরা কি বললা, প্লিজ ডালিয়া আপু কাঁধে না, আপি কাঁধে না। ঠিক আছে, এই যে আপি কাঁধে না, তো কা দিয়ে হচ্ছে কাণ্ড, আর আতে তো বললাম, পতে তো বললাম। ঠিক আছে, এবার আসে হচ্ছে রূপান্তরিত কাণ্ড, এগুলা কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ। কি মনে রাখবে কিভাবে, মনে রাখবে কিভাবে হচ্ছে, প্লিজ ভাইয়া আর বাঁশ দিয়েন না, প্লিজ ভাইয়া আর বাঁশ দিয়েন না, দয়া করে একটু কলা খাওয়ান, সাথে আনারসটা রাখেন, পুদিনা, চন্দ্রমল্লিকা সুবাস ভাল লাগে। ঠিক আছে, আরেকবার বলি, একটু মনোযোগ দিয়ে শুনো, প্লিজ ভাইয়া আর বাঁশ দিয়েন না, কলা খাইতে ভাল লাগে, সাথে আনারসও দিয়েন, পুদিনা, চন্দ্রমল্লিকার গ্রানটা ভাল লাগে। এই তোমরা কি বুঝতে পারতেছো, সবগুলোর জন্য তো ছন্দ দিলে শেষ হবে না, তাই আমি তোমাকে হচ্ছে বা তোমাদেরকে হচ্ছে ক্লু দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এই লিখে দিলে, এত লিখে দিলে তো সময় থাকবে না, আর সময়ও শেষ, 10টার মধ্যে ক্লাস শেষ। ঠিক আছে, কি বললাম, ভাইয়া প্লিজ আর বাঁশ দিয়েন না, একটু কলা খাবো, সাথে আনারস দিয়েন, আর হচ্ছে পুদিনা, চন্দ্রমল্লিকার গ্রান ভাল লাগে। এ হচ্ছে রূপান্তরিত কাণ্ড। পাতা দ্বারা পাথরকুচি, মুকুলোদ্গম, পর্ণকাণ্ড, অর্থবৈব কাণ্ড, এগুলা কিন্তু শিখে নিবা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি, প্লিজ ভাইয়া বাঁশ না দিয়ে কলা দেন, সাথে আনারসও দিয়েন, আনারসও দিয়েন। আর হচ্ছে কি, পুদিনা, চন্দ্রমল্লিকা, পুদিনা, চন্দ্রমল্লিকা, এই পুরা গল্প হয়ে গেছে, পুদিনা, চন্দ্রমল্লিকার গ্রান ভাল লাগে, পুদিনা, চন্দ্রমল্লিকার গ্রান ভাল লাগে। ঠিক আছে, লিখে দিলাম। ঠিক আছে, ডাক্তারের লেখা বুঝতে পারলে কিন্তু ডাক্তার হয়ে যাবা। ঠিক আছে, লেখা তো বেশি বোঝা যায় না, হ্যাঁ লেখা খুব বোঝা যাচ্ছে না, আমি এভাবে বলতেছে কেন, আমার কষ্ট লাগতেছে, এইভাবে বলতেছে কেন, আমার লেখা আমি বুঝতেছি, কিন্তু দেখো তোমাদের বুঝতে হবে। তাহলে প্লিজ ভাইয়া বাঁশ দিয়েন না, কলা দিয়েন, সাথে আনারসও দিয়েন, পুদিনা, চন্দ্রমল্লিকা গ্রান ভালো লাগে। ঠিক আছে, পচা লিখা নিকা, তুমি এভাবে বললা, এত কষ্ট দিলা, আমার গাতে লাগছে, আমার কষ্ট লাগছে। দেখো পার্থেনোজেনেসিস দুই ধরনের, একটা হ্যাপ্লয়েড আর হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, উদাহরণগুলো শিখবা পার্থেনোজেনেসিস, এগুলা থেকে দেখো, একটা হচ্ছে অ্যাপোস্পোরি, ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে, যে কোনো দেহকোষ থেকে যদি হচ্ছে ভ্রূণথলি তৈরি হওয়া যায়, যে কোনো দেহকোষ থেকে, সেটা হচ্ছে কি অ্যাপোস্পোরি। তারপরে আসে হচ্ছে অ্যাপোকেমি, অ্যাপোকেমি হচ্ছে ডিম্বাণু ছাড়া, ডিম্বাণু ছাড়া অন্যান্য যে কোনো কোষ থেকে, সেটা হোক সহকারী, সেটা হোক প্রতিবাদ কোষ, তাহলে হচ্ছে এই অ্যাপোকেমি। অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি, অ্যাডভেন্টেটিভ এমব্রায়োনি হচ্ছে যে অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয় না, কি তৈরি হয় না, ভ্রূণথলি গঠিত হয় না, সরাসরি কি তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়। দেখো
ভ্রূণ তৈরি হইতে হলে কি লাগবে? ভ্রূণথলি লাগবে। কিন্তু অ্যাডভেন্টিটিভি সরাসরি কি হয়? ভ্রূণ তৈরি হয়। সরাসরি কি হয়? ভ্রূণ তৈরি হয়। মনে রাখতে হবে অ্যাপোস্পোরিতে যে কোনো দেহকোষ থেকে ভ্রূণথলি তৈরি হয়। কি থলি? ভ্রূণথলি। এবং সেখান থেকে পরবর্তী কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ। ঠিক আছে? আর অ্যাডভেন্টিটি এমব্রায়োনিতে কোনো ভ্রূণথলি তৈরি হবে না। ভ্রূণথলি তৈরি হবে না, সরাসরি ভ্রূণ তৈরি হবে। অ্যাপোকেমিতে ডিম্বাণু ছাড়া মূলত হচ্ছে ভ্রূণ তৈরি হতে গেলে ডিম্বাণু লাগবে, শুক্রাণু লাগবে। কিন্তু তারা বলতেছে শুক্রাণু ডিম্বাণু দরকার নাই, অন্যান্য যে কোনো কোষ থেকে ভ্রূণ তৈরি হবে। সেটাই হচ্ছে কি অ্যাপোকেমি। আর অ্যাপোকেমিস পারিত তিনটার সমন্বয়, আর সিউটোকেমিতে এই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। ঠিক আছে, পার্থক্যটা অযৌনতে যৌনতে পার্থক্যটা দেখে নিবা, ক্ষতে আসতে পারে। আসো, কৃত্রিম হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে হচ্ছে প্যারেন্ট নির্বাচন করতে হবে, তারপর হচ্ছে স্বপরাগায়ন। আর স্বপরাগায়ন হ্রাস করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন, হ্যাঁ, স্বপরাগায়ন হ্রাস করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ইমাস্কুলেশন। তারপর হচ্ছে বেকিং, ক্রসিং, লেবেলিং, বীজ সংগ্রহ। ধাপগুলো দেখে নিবা, দেখলেই হচ্ছে হবে, একবার দেখলে পারবা। এই যে কোনটি রোধ করার জন্য ইমাস্কুলেশন প্রয়োজন? দেখি তোমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে অ্যান্সার করো তো দেখি, চ্যাট বক্সে জানিয়ে দাও অ্যান্সারটা। কোনটি রোধ করার জন্য ইমাস্কুলেশন প্রয়োজন? দেখি পারো কিনা। হ্যাঁ, বলে দিয়েছো স্বপরাগায়ন। ঠিক আছে, আমি আর অ্যান্সার নিচ্ছি না। চলো, লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন। এই লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্নের মধ্যে দেখো কি কি আছে। এই যে হচ্ছে এদিক থেকে অনেকগুলাই আমরা পড়াই ফেলছি। প্রজনন প্রক্রিয়াগুলো কি কি, পুংগেমিটের আলোচনা, স্ত্রীগেমিটের আলোচনা, নিষেক কিভাবে হয়, নিষেকের পরিণতি, অযৌন জনন কিভাবে হয়, অঙ্গজনন কিভাবে হয়, আমরা এগুলো বলছি, পার্থেনোজেনেসিস সম্বন্ধে বলছি। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে, দেখি দেখি পরে কি আছে, পরে কি আছে। এই যে দেখো চলে আসছে, কি চলে আসছে? তোমাদের কাঙ্ক্ষিত সেই স্লাইড। আমাদের ক্লাস শেষ, and this is the end of today's class. And everyone who were with me on this today's nice morning, you all are welcomed. তোমাদের জন্য থাকলো মন থেকে শুভকামনা, তোমাদের জন্য থাকলো মন থেকে দোয়া। তোমরা কি করবা? তোমাদের এই দুইটা চ্যাপ্টারের মধ্যে 9 নাম্বার চ্যাপ্টারটা একটু বুঝার চ্যাপ্টার, একটা বুঝতে হবে। হ্যাঁ, তোমাদের আন্দা বাচ্চার ভাইয়াও কিন্তু Q&A সেকশন আছে, ভাইকে তো কোয়েশ্চেন করে ফাটাই ফেলাইছো। হ্যাঁ, পিডিএফও জলদি দেবো। শোনো, তোমাদের পড়ার সিস্টেমটা কি হবে? তোমাদের পড়ার সিস্টেমটা হবে যে তোমরা 9 নাম্বার চ্যাপ্টার থেকে হচ্ছে একটু বুঝে বুঝে অ্যাপ্রোচ করবা। যে শুরুতে যে খনিজ লবণ পজিশন, এগুলাকে হচ্ছে সক্রিয় নিষ্ক্রিয়, এগুলাকে হচ্ছে খুব ভালো করে হচ্ছে আগে পদ্ধতিগুলোর নাম জানবা। পদ্ধতিগুলোর নাম জানা রাখার জন্য এই যে ডোনাল্ড ট্রাম্পের আইবি দিয়ে মনে করাই দিছি, এলপিএল দিয়ে মনে করাই দিছি। তারপর হচ্ছে গিয়ে তোমরা পরবর্তী প্রশ্ননের জাস্ট নামগুলো জানবা, এটা থেকে রিটেনে আসবে না। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণ, সেখান থেকে রিটেনে আসবে, তোমরা জানো বলছি। সো ওইটার যে ধাপগুলা কিন্তু হচ্ছে যেইভাবে শিখাইছি, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে কি আলোক নির্ভর, আলোক নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ যে দুইটা ছিল, এই যে চক্রীয় অচক্রীয় দুইটা কিন্তু হচ্ছে ভালো করে শিখে নিবা। তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো ভালো করে শিখে নিবা। হ্যাঁ, এগুলা কিন্তু হচ্ছে ফাঁকিবাজি করা যাবে না। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কি করতে হবে বলো তো? তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তারপরে যে শ্বসন ছিল, শোনো, শ্বসন থেকে তোমাদেরকে যেটা করতে হবে, খুব মনোযোগ দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্বসনের গ্লাইকোলাইসিসটা রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং গ্লাইকোলাইসিসটা ভাইয়া তোমাদেরকে ক্লু সহকারে বলে দিয়েছি, সুতরাং ক্লু সহকারে কিন্তু হচ্ছে পড়ার চেষ্টা করবা। হ্যাঁ, ফাঁকিবাজি করো না প্লিজ ভাইয়া। লাল সবুজের বাংলাদেশকে ভালোবাসো, লাল বাসে চড়তে চাও, ঢাকা ইউনিভার্সিটি টিসিতে আসতে চাও, কিংবা অনেকে চুপটি করে লুকিয়ে লুকিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও, ডেন্টালে কিংবা কৃষিতে ভর্তি পরীক্ষা দিতে চাও, শোনো, তোমাদের জন্য হচ্ছে কিন্তু এই চ্যাপ্টারগুলো অনেক ইম্পর্টেন্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ 9 নাম্বার এবং 9 নাম্বার থেকে দুইটা প্রশ্ন প্রায় সময় চলে আসে। সো চ্যাপ্টারে যেখানে 24টা, তার মধ্যে এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন চলে আসলে চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেটাই কিন্তু হচ্ছে বুঝতে পারতেছো। ঠিক আছে, সো তোমাদের প্রস্তুতি হবে সবসময় গোছানো, তোমাদের প্রস্তুতি হবে সবসময় গোছানো। যেহেতু বোটানিটা অনেকেই বলে ভাইয়া এত জটিল কেন, এত মুখস্থের কেন, ভাল লাগে না, ভাল লাগে না। সো তোমাদের জন্য বলবো, আজকের এই 9 নাম্বার চ্যাপ্টার কিন্তু মুখস্থের ছিল না। 9 নাম্বার চ্যাপ্টারটা ছিল কি বুঝের চ্যাপ্টার। সো তোমাদেরকে কিন্তু হচ্ছে বুঝে 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 পড়তে হবে। শোনো, বুঝে বুঝে পড়বার, যেটা মুখস্থের বা যেটা সূত্র দরকার ভাই সেই সূত্রটা লিখে দিয়েছি। আর 10 নাম্বার চ্যাপ্টার থেকে হচ্ছে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা বা কোনগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভাইয়া বলে দিয়েছি। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, the
field is yours, the battle is yours, you have to fight, you have to win, you have to compete. আমরা হচ্ছে তোমাদেরকে গুছিয়ে দেব, আমরা তোমাদেরকে খুব ভালো করে পড়াবো, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে তুমি আসলে কি করবা, তোমার প্রস্তুতিটা কেমন হবে, তুমি আসলে কি চাও, তুমি কতটা ডিটারমাইন্ডেড। সো ডিটারমাইন্ডেড না হলে কিন্তু হবে না। সো অ্যাবভ অল তোমাদের জন্য এই 2021-এ তোমাদের জন্য হচ্ছে আবারও শুভকামনা। 2021 তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসুক, ভালো কিছু থাকুক তোমাদের কপালে, তোমরা সবাই ভালো কিছু নিয়ে খুব খুশি থাকো সবার কাছে। ইভেন 2022 সালে যদি বা হচ্ছে 2021-এর পরেও তোমাদের সাথে যদি কখনো ফর করে দেখা হয়ে যায়, যেন এটা শুনি যে ভাইয়া ক্লাস করেছিলাম, ক্লাসটা উপকার এসেছিল এবং ভালো করে হচ্ছে একটা ভালো জায়গায় চান্স পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, জীবনে অনেক ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, সো সেই প্রত্যাশা রেখে, তোমাদের ভালোর প্রত্যাশা রেখে হচ্ছে বিদায় নিচ্ছি আজকের জন্য। আজকের এই মুহূর্তে হয়তো দেখা হয়ে যাবে কোনো এক মাহেন্দ্রক্ষণে, হয়তো উদ্ভাসের কোনো এক ক্লাসে, কিংবা রাস্তায়, কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে, কিংবা মেডিকেলের কোনো এক প্রাঙ্গণে। ভালো থাকো তোমরা, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তাহলে পিডিএফ একটু আপলোড করে দেন ভাইয়া। হ্যাঁ ভাই, আর জাহিদ ভাই যদি ভাইয়া কিছু বলা থাকে ভাইয়া। না ভাই, ঠিক আছে, সমস্যা নাই, শেষ করে দেন। না ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাইয়া। সাইফুল ভাই তাহলে পিডিএফ একটু আপলোড করে দেন। আর রেস্টুরেন্ট ভাই আপনারা তোমরা এখনো ক্লাসটা শেষে এখনো তোমরা এক্সাম দিয়ে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।